বিয়ের আগের দিন যুদ্ধক্ষেত্রে লড়াই করতে গিয়ে মেয়েটির হবু স্বামী মারা যায়, কিন্তু অদ্ভুতভাবে একদিন পরই খবর আসে সে বেঁচে উঠেছে এবং বিয়েটা হবে। কিন্তু বিয়ের পর মেয়েটি বুঝতে পারে তার শ্বশুর বাড়িতে লুকিয়ে রয়েছে কিছু গভীর রহস্য। সে কি পারবে এই ষড়যন্ত্রের সমাধান করতে, নাকি সে নিজেই ষড়যন্ত্রের শিকার হয়ে যাবে? সেই নিয়েই ভীষণই ইন্টারেস্টিং রহস্যময় একটা ড্রামা আজকে এক্সপ্লেন করব। তাহলে চলো শুরু করা যাক। আর শুরু করার আগে তোমরা কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। ড্রামার প্রথম দৃশ্যে আমরা আমাদের প্রধান চরিত্র সিয়েনাকে দেখতে পাই এবং আমরা তারই জবানবন্দিতে কিছু কথা জানতে পারি। সিয়েনার বিয়ে ঠিক হয়েছিল সাম্রাজ্যের অন্যতম বিখ্যাত এক জেনারেল পরিবার জিয়াং পরিবারের বড় ছেলে জুলিয়াসের সাথে, এবং ছোটবেলা থেকে সিয়েনাও তাকে মনে মনে পছন্দ করত এবং সিয়েনা তার বিয়ে নিয়ে খুবই এক্সাইটেড ছিল। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে বিয়ের দুদিন আগেই খবর আসে যে যুদ্ধক্ষেত্রে জুলিয়াস মারা গেছে, সুতরাং এই বিয়েটা হবে না এবং সিয়েনা তো খুবই ভেঙে পড়ে। কিন্তু একদিন পরেই আবার জিয়াং পরিবারের একজন সদস্য অর্থাৎ জুলিয়াসের একজন আঙ্কেল সিয়েনাদের বাড়িতে হাজির হয় এবং সে জানায় যে জুলিয়াস মৃত্যু থেকে ফিরে এসেছে এবং সে আবারও বেঁচে উঠেছে। সুতরাং তাদের রেপুটেশন এবং সিয়েনার পরিবারের রেপুটেশনের কথা ভেবে বিয়েটা হলেই ভালো হয়। এবং সিয়েনার বাড়ির লোকের যে খুব একটা মত ছিল তা না, কারণ ব্যাপারটা তাদের কাছেও একটুখানি ঘোলাটে লাগছিল, কিন্তু সব দিক ভেবেচিন্তে তারা বিয়ে দেওয়াতেই রাজি হয় এবং সিয়েনাকে জুলিয়াস বিয়ে করে নিয়ে যায়। বিয়ে হওয়ার পর থেকেই সিয়েনা বুঝতে পারছিল যে কিছু একটা গন্ডগোল রয়েছে, কারণ বাড়িতে ঢোকার সময় সিয়েনা দেখতে পায় যে সেখানে কিছু কাগজ জ্বালানো হয়েছিল, মানে মৃত মানুষের উদ্দেশ্যে যে কাগজ জ্বালানো হয় সেই কাগজ। এবং এটা তো সিয়েনার একটু অদ্ভুত লাগে যে যদি জুলিয়াস মৃত্যু থেকে ফিরেই আসে তাহলে এটার কি প্রয়োজনীয়তা। যখন জুলিয়াস সিয়েনাকে কোলে করে বিয়ের মণ্ডপ অব্দি নিয়ে যাচ্ছিল তখনই হঠাৎ তাদের সামনে একজন এক বাটি রক্ত ফেলে দেয় এবং সিয়েনা তো বুঝতে পারে না যে এগুলো তার সাথে কি হচ্ছে। সিয়েনার সাথে আমরা তার বিশ্বস্ত দাসী কোকোকেও দেখতে পাই। কোকো তো সিয়েনাকে বাধা দিতে যাচ্ছিল যে ম্যাডাম, মনে হচ্ছে কিছু একটা গন্ডগোল রয়েছে, কিন্তু সিয়েনা তাকে থামিয়ে দেয়। সিয়েনা লক্ষ্য করে যে সামনেই তার শাশুড়ি এলেনর বসে রয়েছে এবং তার কোলে রয়েছে একটা মুরগি, মানে অনেকটা ঘোস্ট ম্যারেজে যেমনটা করা হয় ঠিক তেমনটাই নিয়মগুলো ফলো করা হচ্ছিল। এবং জুলিয়াসের বাবা অনেকদিন আগেই মারা গেছিলেন, তাই জন্য আমরা জুলিয়াসের মায়ের পাশে অভিভাবকের আসনে তার আঙ্কেল হেনরিকেই দেখতে পাই। এবার সিয়েনা তো বিয়ের পর নিজের ঘরে চলে আসে এবং কোকো তো তাকে বলে যে ম্যাডাম, চারিদিকের ব্যাপার স্যাপার দেখে তো খুবই গন্ডগোলে মনে হচ্ছে, আপনি এখনই ওই বাড়িতে ফিরে চলুন। সিয়েনা বলে যে এই অবস্থায় যদি আমি এখন ফিরে যাই তাহলে সত্যি বলতে আমার পরিবারের অপমানই হবে, তাই এখন তো আর ফিরে যাওয়া যাবে না। এবং তখনই তার ঘরে তার স্বামী জুলিয়াস প্রবেশ করে। আমরা দেখতে পাই যে জুলিয়াসের হাতে একটা প্লেট ছিল যাতে সিয়েনার ফেভারিট কুকি রাখা ছিল। এবার জুলিয়াস তো তখনই সিয়েনার মুখের ঘোমটা সরিয়ে দেয় এবং সে সিয়েনাকে ওই কুকি খেতে বলে। এবার সিয়েনা তো বলে ওঠে যে তুমি কি করে জানলে যে এটা আমার সবচেয়ে প্রিয় কুকি? জুলিয়াস বলে যে আমি তোমাকে বিয়ে করেছি, সুতরাং তোমাকে সারা জীবন ভালো রাখার দায়িত্ব তো আমার। বিয়ের কথা ঠিক হওয়ার পরই আমি তোমার ব্যাপারে খোঁজ খবর নিয়েই রেখেছিলাম যে তোমার কোনটা পছন্দ কোনটা অপছন্দ। এবং এরকম ব্যবহার দেখে সিয়েনার মন থেকে আস্তে আস্তে সন্দেহগুলো চলে যাচ্ছিল। এবার বিয়ের রাতে স্বাভাবিকভাবেই জুলিয়াস আর সিয়েনা তো ঘনিষ্ঠ হয়ে পড়ে, কিন্তু হঠাৎই সিয়েনা কিছু দৃশ্য দেখতে পায়। সে একজন মুখোশ পরিহিত ব্যক্তিকে দেখতে পায় এবং সে তার চোখের সামনে জুলিয়াসকে দেখতে পায়। জুলিয়াসের চোখ থেকে রক্ত পড়ছিল এবং জুলিয়াস সিয়েনাকে বলছিল যে আমাকে বাঁচাও, আমাকে ফিরিয়ে আনো। এবং তখনই সিয়েনার ঘুম ভেঙে যায়। সিয়েনা বুঝতে পারে যে পুরোটাই একটা দুঃস্বপ্ন ছিল। এবার সিয়েনা চমকে ঘুম থেকে ওঠাতেই জুলিয়াসও তো উঠে পড়ে যে তুমি ঠিক আছো তো, তুমি কোনো চিন্তা করো না, এখন যখন তুমি আমার বাড়িতে এসেছো তখন তোমার সব দায়িত্ব আমার। এবং তখনই সিয়েনার ছোটবেলার একটা কথা মনে পড়ে যায়। সে একবার বাড়ির লোকের সাথে কোথাও একটা গেছিল, কিন্তু ফেরার পথে সে জঙ্গলে হারিয়ে যায় এবং তখনই সে কিছু দস্যুর হাতে পড়েছিল এবং জেনারেল জুলিয়াস তখন তাকে এই দস্যুদের হাত থেকে বাঁচিয়েছিল। সেই মুহূর্ত থেকেই ছোট্ট সিয়েনা জুলিয়াসের ওপর ক্রাশ খেয়েছিল।
এবং নিজের ক্রাশকে বিয়ে করতে পারা সিয়েনার কাছে তো খুবই সৌভাগ্যের বিষয় ছিল। এবার সিয়েনা তখনই লক্ষ্য করে যে তার বিয়ের পোশাকটা খুলে ঝুলিয়ে রাখা রয়েছে। সিয়েনা বুঝতে পারে যে গত রাতে তার সাথে জুলিয়াসের কিছুই সম্পর্ক হয়নি, পুরোটাই তার স্বপ্ন ছিল। এবং গত রাতের কোনো কথাই সিয়েনা সেরকম স্পষ্ট মনে করতে পারছে না। সিয়েনা বলে ওঠে যে ড্রিঙ্ক করলে আমি তো খুব একটা জ্ঞান হারাই না, কিন্তু অদ্ভুতভাবে গত রাতের কোনো কথাই আমি মনে করতে পারছি না। এবার জুলিয়াস তো তাকে সান্ত্বনা দেয় যে বিয়েটা এত হেক্টিক একটা ব্যাপার, সুতরাং ভুলে যাওয়াটাই স্বাভাবিক, তুমি কোনো চিন্তা করো না, তুমি তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। এবার যখন সিয়েনা নিজের জুতোটা পরার জন্য পাটা নামায়, সিয়েনা লক্ষ্য করে যে তার জুতোর তলায় ওই রকম কাগজ লেগে রয়েছে, মানে যে কাগজগুলো মৃতদের উদ্দেশ্যে উৎসর্গ করা হতো সেই কাগজ। সিয়েনা বুঝতে পারে না যে এটা কি করে সম্ভব, কারণ রাতের বেলা সে তো আর ওই জুতো পরে কোথাওই যায়নি, তাহলে এটা তার জুতোর তলায় কি করে এলো? মানে সিয়েনার মনে একের পর এক সন্দেহ নাড়া দিচ্ছিল। এবার রিচুয়াল অনুযায়ী সিয়েনা তো পরের দিন, মানে বিয়ের পরের দিন সকালবেলায় তার শাশুড়িকে চা দেওয়ার জন্য যায়, এবং আমরা দেখতে পাই সেখানে তার শাশুড়ির একজন খাস কর্মচারী মামা লুই ছিল। এবার মামা লুই তো সিয়েনাকে বলে ওঠে যে আমাদের বাড়ির নিয়ম কানুন কিন্তু খুব কড়া, চা দেওয়ার সময় তোমার হাত যেন একদম না কাঁপে। এবং এই বলে মামা লুই সিয়েনার কাপে চা দিচ্ছিল, কিন্তু দিতে গিয়ে সে ইচ্ছা করেই গরম চা সিয়েনার হাতে ফেলে দেয়। সিয়েনা তো সঙ্গে সঙ্গে উঠে সেই চা মামা লুইয়ের মুখে ছুঁড়ে মারে যে তুমি একজন কর্মচারী হয়ে তোমার সাহস হয় কি করে যে তুমি এই বাড়ির স্ত্রীকে এইভাবে অপমান করছো? এবার সেখানে আমরা সিয়েনার শাশুড়ি এলেনরকেও দেখতে পাই, এবং এলেনরকে দেখেই বোঝা যাচ্ছিল যে সে অত্যন্ত শয়তান এবং সে সিয়েনাকে একদমই পছন্দ করে না। এলেনর বলে ওঠে যে বাই পরিবারের মেয়ের যে এতটুকু শিক্ষা দীক্ষা নেই সেই ব্যাপারে তো আমার কোনো ধারণাই ছিল না, তোমাকে তো দেখছি আগে আমাদের বাড়ির নিয়ম কানুন শেখাতে হবে। এবং এই বলে সে তো সিয়েনাকে চেপে ধরে, এবং মামা লুই তো একটা লাঠি হাতে সিয়েনাকে মারতে যায়। এবার এই সময় এখানে আমরা অপর একজন বাড়ির কর্মচারী চাকর সেনকে দেখতে পাই। সেন তো এইসব দৃশ্য দেখে সঙ্গে সঙ্গে আঙ্কেল হেনরির কাছে ছুট লাগায় যে এলেনর এইভাবে সিয়েনাকে অত্যাচার করছে, তাড়াতাড়ি সিয়েনাকে বাঁচান। এবং আঙ্কেল হেনরি তো তাড়াতাড়ি সেখানে ছুটে আসে যে এলেনর, মেয়েটার আজকে প্রথম দিনেই তাকে এমন করে ভয় দেখিয়ে দিও না, তাহলে আমাদের পরিবার নিয়ে লোকজন তো ভুলভাল কথা বলবে। এলেনর বলে ওঠে যে সিয়েনা প্রথম দিনেই যে সমস্ত নিয়ম কানুন ভেঙেছে, আমি তার অভিভাবক হিসেবেই কি তাকে শাস্তি দিতে পারি না? এবার হেনরি তো সঙ্গে সঙ্গে ব্যাপারটা ধামা চাপা দেওয়ার চেষ্টা করে যে সিয়েনা তুমি তাড়াতাড়ি ক্ষমা চেয়ে নাও, এই কথা বাড়িয়ে লাভ নেই। সিয়েনা তো সঙ্গে সঙ্গে এলেনরের কাছে ক্ষমা চেয়ে নেয়। এবার মামা লুই তো তখনই একটি বাক্স এগিয়ে দিয়ে বলে যে সিয়েনা, এটা ম্যাডাম জাস্টিনের জন্য বানিয়েছে, এটা তোমার ঘরে নিয়ে যাও। এবার সিয়েনা তো জাস্টিন নামটা শুনে অবাক হয়ে যায় যে সেটা আবার কে। আমি যতদূর জানি যে জিয়াং পরিবারের একমাত্র সন্তান জেনারেল জুলিয়াস, যার সাথে আমার বিয়ে হয়েছে, তুমি একজন কর্মচারী হয়ে বাড়ির মালিকের নামও ঠিক করে জানো না। এবার আঙ্কেল হেনরিও তো প্রচন্ড রেগে যায় যে সত্যিই তো তুমি এতদিন ধরে এই বাড়িতে কাজ করছো, এতটুকু বোধ বুদ্ধি তোমার নেই। এবং এই বলে আঙ্কেল হেনরি তো মামা লুইকে 30 ঘা চাবুকের শাস্তি দেয়। এবার সিয়েনা একটু অবাকই হয়ে যায় যে যেখানে আঙ্কেল হেনরি এত ভালো সিয়েনাকে বাঁচালো, সেখানে সামান্য একটা ভুলে একজন কর্মচারীকে 30 ঘা চাবুকের শাস্তি, এটা একটু বেশিই বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? আর জাস্টিন বলে কি তাহলে আদৌ কেউ রয়েছে? এই বাড়িতে কি রহস্য লুকিয়ে রয়েছে? এবার সিয়েনা এবং তার বিশ্বস্ত দাসী কোকো সেখান থেকে বেরিয়ে আসে, এবং তারা যখন নিজেদের ঘরের দিকে যাচ্ছিল তখনই তারা বাড়ির একটা অংশ দেখতে পায় যেখানে কিনা একটা তালা দেওয়া মহল ছিল। এবার সিয়েনা তো বলে ওঠে যে এইটা আবার কোন অংশ, আর এটা তালা দেওয়া কেন, এখানে কি কেউ থাকে? কোকো তো বলে যে আমি তো এখনো অবধি সেই ব্যাপারে কিছুই জানতে পারিনি। এবার তারা তো সেই মহলের দরজা ফাঁক করে দেখার চেষ্টা করে যে ভেতরে কেউ থাকে কিনা, এবং সেখানেই সিয়েনা ওই কাগজগুলো পড়ে থাকতে দেখে, মানে যে কাগজগুলো তার জুতোর তলায় আটকে গেছিল। সিয়েনা বুঝতে পারে না যে গত রাতে সে তো এখানে আসেনি, তাহলে ব্যাপারটা কি? এবং তখনই সেখানে ওই চাকর সেন হাজির হয়, এবং সে তো সিয়েনাদের খেকিয়ে ওঠে যে এই জায়গাটা জিয়াং পরিবারের ফরবিডেন এরিয়া, এখানে কারুর আসা মানা, সুতরাং তোমরা তাড়াতাড়ি এখান থেকে চলে যাও। এবার সিয়েনা তো মামা লুইয়ের দেওয়া সেই খাবার নিয়ে জুলিয়াসের স্টাডিতে আসে তাকে দেওয়ার জন্য, কিন্তু সেখানে ঢুকেও সিয়েনা কিছু অদ্ভুত জিনিস লক্ষ্য করে। সিয়েনা লক্ষ্য করে যে স্টাডি রুমের ভিতরে দুটো টেবিল, একটা টেবিল সেন্টারে রাখা এবং একটা টেবিল সাইডে রাখা। সেন্টারে যে টেবিলটা রাখা সেটা অনেক দিন ধরে
ব্যবহৃত হয়নি, কারণ সেটার উপর মোটা ধুলোর পরত পড়ে গেছে। এবং সিয়েনা এই ঘরের ডাস্টবিনে অপর একটা জিনিস লক্ষ্য করে। সে দেখে যে সেখানে বহু পাতা ফেলা রয়েছে, মানে পাতায় কিছু লেখা হয়েছে এবং সেগুলো ছুঁড়ে ছুঁড়ে ডাস্টবিনে ফেলা হয়েছে। বোঝা যাচ্ছে যে কেউ একজন অপর একটা মানুষের হাতের লেখা কপি করার চেষ্টা করছিল। এবং সিয়েনার সন্দেহ এখান থেকেই গভীর হয়। সিয়েনা সন্দেহ করে যে তাহলে তার সাথে যার বিয়ে হয়েছে সেটা কি জুলিয়াস নয়, সেটা কি অন্য কেউ, যে কিনা জুলিয়াসের হাতের লেখা কপি করে জুলিয়াস হওয়ার চেষ্টা করছিল। এবার তখনই সেখানে জুলিয়াস হাজির হয় এবং সে বলে ওঠে যে সিয়েনা, তুমি আমার স্টাডিতে কি করছো? সিয়েনা তো সঙ্গে সঙ্গে তাকে ওই স্যুপটা দেয়, যে তুমি এতক্ষণ ধরে কাজ করছিলে, তাই জন্য আমি তোমার জন্য স্যুপ বানিয়ে এনেছি। এবং স্যুপ দেওয়ার বাহানায় সিয়েনা তার হাতটা টাচ করে। সিয়েনা বুঝতে পারে যে এটা জেনারেল জুলিয়াস হতেই পারে না, কারণ যে সাম্রাজ্যের একজন বিখ্যাত জেনারেল, সে নিশ্চয়ই যুদ্ধক্ষেত্রে বহু বছর ধরে লড়াই করেছে, তার হাত এত নরম তো হতেই পারে না, তার হাত কড়া পড়া হয়ে থাকবে এবং শক্ত হয়ে থাকবে। এবং তখনই জুলিয়াস সিয়েনাকে টেনে কোলে বসিয়ে নেয় এবং সে বলে ওঠে, সিয়েনা, তুমি আমাকে খাইয়ে দাও, সারাদিন তো লেখালেখির কাজ করে আমার হাতটা খুবই ব্যথা হয়ে গেছে। এবার সিয়েনা তো জুলিয়াসকে খাইয়ে দেয়, কিন্তু সে বুঝতে পারছিল না যে এটাই কি তার সেই ছোটবেলার ক্রাশ, যাকে সে ভালোবেসে বিয়ে করেছে, নাকি এটা অন্য কেউ। জুলিয়াস বলে ওঠে যে দেখো সিয়েনা, এই ঘরটাতে আমি তো অনেক রাজকীয় কাজ কারবার করি, এখানে অনেক ইম্পর্টেন্ট ডকুমেন্টসও থাকে, তাই তুমি যখন তখন এই ঘরটাতে এসো না। বাই চান্স কোনো জিনিস এদিক থেকে ওদিক হয়ে গেলে দোষটা কিন্তু তখন তোমার ঘাড়েই পড়বে। এবার সিয়েনা সেখান থেকে বেরিয়ে আসে এবং আমরা দেখতে পাই ওই যে কাগজগুলো ডাস্টবিনে পড়েছিল তার একটা সিয়েনা লুকিয়ে সেখান থেকে নিয়ে এসেছিল। সিয়েনা তো বাইরে বেরিয়ে সেটা দেখে। সিয়েনা বুঝতে পারে যে এটা জুলিয়াস হতেই পারে না। ওদিকে ভেতরে আমরা জুলিয়াসকে দেখতে পাই এবং জুলিয়াস লক্ষ্য করে যে তার ডাস্টবিন থেকে কিছু পাতা গায়েব হয়ে রয়েছে এবং সে বুঝতে পারে যে সিয়েনা আসল সত্যিটা জেনে গেছে। সিয়েনাকে সে যতটা বোকা ভেবেছিল, সিয়েনা ততটা বোকা নয়। এবার আমরা অপরদিকে সিয়েনাকে দেখতে পাই। দিন দিন সিয়েনার অবস্থা তো খারাপ হচ্ছিল। এখানে আসার পর থেকে সে প্রতি রাতেই ওই রকম দুঃস্বপ্ন দেখছিল এবং তার ভালো করে ঘুমই হচ্ছিল না, সারা দিন তার লেজি ফিল হতো। এবং তখনই কোকো সিয়েনার জন্য একটা ওষুধ বা বলা যায় একটা স্যুপ মতো নিয়ে আসে, একটা মেডিসিনাল স্যুপ। কোকো বলে যে এটা জুলিয়াস তার জন্য ভালোবেসে পাঠিয়েছে। এবার সিয়েনা তো স্যুপটা শুঁকেই বুঝতে পারে যে এটা কোনোই রিল্যাক্স করার মতো স্যুপ না, বরং এটা সিয়েনাকে আরো অসুস্থ করে দেবে। এবার তখনই সেখানে জুলিয়াস প্রবেশ করে। জুলিয়াস বলে ওঠে যে সিয়েনা, দেখো, আমি তোমার ফেভারিট কুকি তোমার জন্য এনেছি, তোমার শরীরটা কয়েকদিন ধরে ভালো নেই না, তুমি এইটা খাও। সিয়েনা বুঝতে পারে যে এই কুকিতেও নিশ্চয়ই কোনো গন্ডগোল রয়েছে। এবার সিয়েনা তো তখনই সেই কুকিটা খাওয়ার অ্যাক্টিং করে, জুলিয়াস তাকে কোনো সন্দেহ না করে। মানে সিয়েনা খুবই অল্প পরিমাণে কুকিটা খায়, কিন্তু কিছুক্ষণের মধ্যেই সিয়েনা অজ্ঞান হয়ে যায় এবং তখনই সেই ঘরে প্রবেশ করে একজন প্রিস্ট। এবার প্রিস্ট লুকে আমরা সেখানে দেখতে পাই এবং প্রিস্ট লু এসেই বলে ওঠে যে কি জাস্টিন, কাজ হয়ে গেছে, সিয়েনা অজ্ঞান হয়ে গেছে, তাহলে তাড়াতাড়ি তাকে নিয়ে আমাদের কাজের জায়গায় এসো। জাস্টিন বলে ওঠে যে তুমি সিয়েনার প্রাণের কোনো ক্ষতি করবে না তো? এবং প্রিস্ট লু বলে যে না, তুমি পাগল নাকি, আমি যেমনটা বলেছি তেমনটাই হবে। সিয়েনাকে আমরা কেবলমাত্র একটা মিডিয়াম হিসেবে ব্যবহার করছি, যাতে আমরা তোমার মৃত দাদা জুলিয়াসকে ফেরত আনতে পারি। মানে আমরা বুঝতে পারি যে এই ছেলেটা আসলেই জুলিয়াস ছিল না, সে ছিল জুলিয়াসের যমজ ভাই জাস্টিন এবং সে নিজের মৃত দাদাকে ফিরিয়ে আনার জন্য সিয়েনাকে ব্যবহার করছিল। এবার জাস্টিন তো তখনই অজ্ঞান হয়ে যাওয়া সিয়েনাকে কোলে তুলে নেয় এবং সে সিয়েনাকে বিছানায় শুইয়ে দেয়। এবার জাস্টিন তখনই লক্ষ্য করে যে সিয়েনার হাতে ওই কুকিটা এখনো ধরা রয়েছে। মানে সিয়েনা যে কতটা বুদ্ধিমান, সে যে কুকিটা খায়নি সে সন্দেহ করেছে, এই সবই জাস্টিন বুঝতে পারে। কিন্তু জাস্টিন সিয়েনার থেকে আরো এক কাঠি ওপরে যেত, তাই জাস্টিন শুধুমাত্র স্যুপে বা কুকিতেই অজ্ঞান হওয়ার ওষুধ মেশায়নি। জাস্টিন আসলে ঘরে যে ইনসেন্সটা ব্যবহার করেছিল সেটাই অজ্ঞান করার মতো ছিল, তাই কুকি না খেয়েও সিয়েনা অজ্ঞান হয়ে গেছিল। এবার পরের দিন সকালে সিয়েনার যখন ঘুম ভাঙে, সে তো বুঝতে
বুঝতে পারে যে আবারও সে ফেঁসে গেছে, আবারও সে জাস্টিনের ফাঁদে পা দিয়ে ফেলেছে। এবং তখনই ঘরে কোকো আসে। কোকো বলে ওঠে যে ম্যাডাম, মামা লুই মানে কিনা ওই এলেনরের যে দাসীটি ছিল সে মারা গেছে। আমি গতকাল দেখছিলাম যে এলেনরের অপর একজন দাসী মামা লুইয়ের উদ্দেশ্যে শ্রদ্ধা দিচ্ছিল, কিন্তু মামা লুইকে এলেনর কেন মেরে ফেলবে? তার শাশুড়ি মানে এলেনর তো মামা লুইকে খুবই পছন্দ করত। এবং সিয়েনা বলে ওঠে যে এই বাড়িতে যে কি হচ্ছে, যেটা হচ্ছে সেটাই সত্যি কিনা সেই নিয়ে কোনো গ্যারান্টি নেই, তাই আমাদের খুবই সাবধানে থাকতে হবে এবং ওরা কিছু করার আগেই আমাদের তৈরি থাকতে হবে যাতে আমাদের অন্তত মরতে না হয়। এবার সেই রাতের দৃশ্য আমরা দেখতে পাই। এবার জাস্টিন তো সেখানে এসেই সিয়েনাকে একটা ড্রিঙ্ক অফার করে। সিয়েনা বুঝতে পারে যে এই ড্রিঙ্কের মধ্যেই ঘুম পাড়ানোর ওষুধ মেশানো রয়েছে এবং সিয়েনাকে ঘুম পাড়িয়েই জাস্টিন তার কার্য উদ্ধার করবে। এবার সিয়েনা তো তখনই ড্রিঙ্ক দেওয়ার নাম করে জাস্টিনের গায়ে ওই মাদকটি ফেলে দেয় এবং সে বলে ওঠে যে তুমি তাড়াতাড়ি চেঞ্জ করে নাও। এবার জাস্টিন তো চেঞ্জ করতে চলে যায় এবং সে এসে দেখে যে সিয়েনা অলরেডি অজ্ঞান হয়ে সেখানে পড়ে রয়েছে। জাস্টিন তাড়াতাড়ি সিয়েনাকে নিয়ে ওই অ্যাবান্ডেন্ড মহলে চলে আসে এবং সেখানে ওই প্রিস্ট লু সিয়েনাকে নিয়ে একটি রিচুয়াল শুরু করে, যেটা কিনা জাস্টিনের মৃত দাদা জুলিয়াসকে ফিরিয়ে আনার জন্য ছিল। প্রিস্ট লু জাস্টিনকে একটি তরল পানীয় খেতে দেয় যে তুমি এটা খেয়ে নাও, এরপর তোমার দাদা আস্তে আস্তে ফিরে আসবে। এবং সেই তরল পানীয়টা তো অবভিয়াসলি জাস্টিন খেয়ে নেয় এবং প্রিস্ট লু তো তখনই সিয়েনার মাথায় একটি আকুপাংচারের সূচ ফোটাতে যাচ্ছিল, কিন্তু তখনই সিয়েনা তড়াক করে উঠে পড়ে। আমরা বুঝতে পারি যে সিয়েনা আসলে সেই রাতে অজ্ঞান হয়নি, সে অজ্ঞান হওয়ার নাটক করছিল যাতে সে পুরো ব্যাপারটা জানতে পারে। এবং চোখ খুলেই সিয়েনা সেখানে জুলিয়াসের মেমোরিয়াল দেখতে পায়। সিয়েনা বুঝতে পারে যে তার মানে তার স্বামী মারা গেছে। সিয়েনা বলে ওঠে যে যদি জুলিয়াস মারা গিয়ে থাকে তাহলে তুমি কে? তোমরা আমার সাথে কি ধরনের প্রতারণা করছো? এবং সিয়েনা তো সঙ্গে সঙ্গে একটা ছুরি তুলে নেয়। এবার জাস্টিন তো বলতে থাকে যে সিয়েনা, তুমি আমাকে একটু সময় দাও তোমাকে বোঝানোর, আমি তোমাকে সবটা বুঝিয়ে বলছি। আমি জানি যে তুমি এখন আমাকে বিশ্বাস করতে পারবে না, কিন্তু আমি তোমার খারাপের জন্য, তোমার ক্ষতির জন্য কিছু করিনি। ওদিকে প্রিস্ট লু তো বলতে থাকে যে জাস্টিন, আমাদের কিন্তু এই রিচুয়ালটা তাড়াতাড়ি করতে হবে, তা না হলে জুলিয়াসের পুনর্জন্ম কিন্তু সম্ভব হবে না। এবার ততক্ষণে তো দুজন সৈন্য চলে আসে সিয়েনাকে ধরার জন্য এবং সিয়েনা সেই ছুরিটা নিজের গলাতেই ভরে যে তুমি যদি আমাকে নিয়ে কিছু করার চেষ্টা করেছো আমি নিজেকে এখানে মেরে ফেলবো। আমার পরিবারও কিন্তু একটা ইনফ্লুয়েন্সিয়াল পরিবার, সুতরাং তারা কিন্তু তোমাদেরকে ছাড়বে না। এবার সৈন্যরা তো তখনই সিয়েনাকে চেপে ধরে এবং আমরা দেখতে পাই যে জাস্টিন তখনই লাথি মেরে সৈন্যদের সরিয়ে দেয়। জাস্টিন বলে ওঠে যে তোমরা সকলেই এখান থেকে যাও এবং প্রিস্ট লু তো খুবই ডিসঅ্যাপয়েন্টেড হয়ে সেখান থেকে চলে যায়। এবার সিয়েনা তখনই তার ছুরি জাস্টিনের দিকে উঁচিয়ে ধরে যে সত্যি করে বলো তুমি কে? এবং জাস্টিন তাকে বাধা না দিয়েই সেই ছুরির আঘাত নিজের বুকে নিয়ে নেয়। মানে জাস্টিন সিয়েনাকে এটা বোঝানোর চেষ্টা করছিল যে তুমি আমাকে বিশ্বাস করতে পারো, আমি তোমার কোনো ক্ষতি চাই না। জাস্টিন বলে ওঠে যে তুমি আমার কথাটা একটু শোনো না, আমি জুলিয়াস নই, আমি ওর যমজ ভাই জাস্টিন। আমরা জানতে পারি যে ছোটবেলাতেই জুলিয়াস এবং জাস্টিন মানে এলেনরের দুই সন্তান জন্ম নিয়েছিল, কিন্তু ছোটবেলাতে জন্ম নেওয়ার সময় থেকেই জাস্টিনের চুল লোম একদম সাদা ছিল এবং তখনই সকলেই জাস্টিনকে অপয়া এবং অলক্ষণে বলে দাগিয়ে দেয়। এবং জাস্টিনের মা তো তাকে নিজের সন্তান মানতেই অস্বীকার করে দেয় যে এরকম একটা ডিমন কখনোই আমার সন্তান হতে পারে না। এবং তখনই জাস্টিনকে আলাদা করে দেওয়া হয়েছিল, তাকে ওই মহলে রাখা হতো, মানে যেটা কিনা তালা বন্ধ অবস্থায় সিয়েনা দেখেছিল সেই মহলটাতে। এবং সে ছোট থেকে একা একাই মানুষ হয়েছে, কিন্তু যখন তার 5 বছর বয়স ছিল তখন একদিন জুলিয়াস ঘুরতে ঘুরতে তার মহলে চলে আসে এবং তখনই জুলিয়াস তার সাথে বন্ধুত্ব করে। জুলিয়াসই মানে জাস্টিনের দাদাই তাকে সব কিছু শিখিয়েছিল, পড়াশোনা, তলোয়ার বিদ্যা সব কিছু। এমনকি সে তো তার ভাইয়ের ওই সাদা চুল কালো রং করতেও সাহায্য করত যাতে জাস্টিনের মনে কোনো রকমের হীনমন্যতা না থাকে। এবং জাস্টিন তার জীবনে একমাত্র কাছের মানুষ বলতে তার দাদাকেই পেয়েছিল, যে তাকে দয়া করেছিল, ভালোবেসেছিল। তাই জন্য তার দাদাকে ফিরিয়ে আনার জন্যই জাস্টিন এত কিছু করছে। যুদ্ধক্ষেত্রে জুলিয়াস সত্যিই মারা গেছিল
এবং সে কোনো মৃত্যু থেকে ফিরে আসেনি। জুলিয়াস জানতে পেরেছিল যে সিয়েনা হচ্ছে এমন একটা মানুষ, মানে তার টাইপটা এরকম যে সহজেই মিডিয়াম হিসাবে কাজ করতে পারবে। তাই জন্যই সে সিয়েনাকে বিয়ের কথা ভাবে এবং সিয়েনাকে সে ব্যবহার করে কাইন্ড অফ জুলিয়াসকে ফেরত আনতে চেয়েছিল। এবং জাস্টিন তো সিয়েনাকে বলে যে আমি তোমাকে অনুরোধ করছি, দয়া করে আমাকে সাহায্য করো, আমি তোমার কোনো ক্ষতি হতে দেব না, কিন্তু আমাকে আমার দাদাকে ফিরিয়ে আনতেই হবে। সিয়েনা তো বলে ওঠে যে তুমি বুঝতে পারছো না, এগুলো সবই ভাঁওতা, এগুলো সবই মিথ্যে কথা, এরকম করে কোনো মানুষকে মৃত্যু থেকে ফিরিয়ে আনা যায় না। কিন্তু জাস্টিন তো তার কথা মানতে একদমই নারাজ ছিল। সিয়েনা তখনই বলে ওঠে যে আচ্ছা, ছোটবেলায় তার মানে আমার যে প্রাণ বাঁচিয়েছিল সেটা তুমিই ছিলে? এবং জাস্টিন তো বলে যে না, সেটা আমার দাদাই ছিল। সিয়েনা বলে ওঠে যে হতেই পারে না, আমি খুব ভালো করেই জানি যে তোমার কাঁধে একটা বার্থ মার্ক রয়েছে এবং সেটাই আমি ছোটবেলার ওই লোকটার কাঁধেও দেখেছিলাম। এবার জাস্টিন তো তখনই বলে যে আমি আর জুলিয়াস যমজ ভাই, সুতরাং আমাদের দুজনেরই একরকম বার্থ মার্ক রয়েছে। সিয়েনা বোঝার চেষ্টা করছিল যে সে যে মানুষটাকে পছন্দ করেছিল বা যার উপর ক্রাশ খেয়েছিল সেটা আসলে জাস্টিন নাকি সেটা জুলিয়াস। কিন্তু তখনই বলে ওঠে যে আমার দাদাকে ফিরিয়ে আনার জন্য যদি আমাকে নিজের প্রাণও দিয়ে দিতে হয় তাতেও আমার কোনো সমস্যা নেই। তুমি দয়া করে আমায় এই প্রক্রিয়াটা সম্পন্ন করতে সাহায্য করো, তারপর যদি তুমি যাও তাহলে আমি তোমাকে ডিভোর্স দিয়ে দিতেও রাজি আছি এবং তাতে তোমার সম্মানও খারাপ হবে না, তুমি তারপর একদম মুক্তভাবে স্বাধীনভাবে থাকতে পারবে। সিয়েনা বলে ওঠে যে আমি তোমাকে বিশ্বাস করি না এবং এখনই আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। এই বলে সিয়েনা যখন সেখান থেকে চলে যাচ্ছিল তখনই সেখানে ওই সেন আসে এবং সে সিয়েনার মুখে কিছু একটা পাউডার ছিটিয়ে দেয়, যার ফলে সিয়েনা সেখানেই অজ্ঞান হয়ে যায়। এবার জাস্টিন তো তার উপর চেঁচিয়ে ওঠে যে তোমাকে এত অধিকার কে দিয়েছে এমনটা করার জন্য? এবং সেন বলে ওঠে যে আসলে আমি আপনার ভালোর জন্যই করছিলাম, সিয়েনা যদি এখান থেকে বেরিয়ে যেত তাহলে তো প্রক্রিয়াটা সম্পন্ন হতো না, তাই আপনার ভালোর কথা ভেবেই আমি এমনটা করলাম। এবার জাস্টিন তো বলে যে কখনো আর আমার স্ত্রীর সাথে এমন করার চেষ্টা করবে না এবং এই বলে জাস্টিন সিয়েনাকে নিয়ে সেখান থেকে চলে আসে। এবার আমরা পরের দিনের দৃশ্য দেখতে পাই এবং আমরা দেখতে পাই যে সিয়েনা খুবই অসুস্থ হয়ে পড়েছিল এবং জাস্টিন তো তার সেবা করছিল এবং তখনই জাস্টিনের আঙ্কেল হেনরি তার সাথে দেখা করতে আসে। হেনরি বলে ওঠে যে তোমার একমাত্র মিশন হচ্ছে জুলিয়াসকে ফিরিয়ে আনা, তুমি কি সেটা ভুলে যাচ্ছ? এবং এই মিশনে যদি এক দুটো মানুষকে স্যাক্রিফাইস করতেও হয় তাহলে সেটা নিয়ে এত কষ্ট পেলে চলবে না। জাস্টিন তো তখনই বলে ওঠে যে কিন্তু একটা নির্দোষ প্রাণকে এইভাবে তো আমি মারা যেতে দিতে পারি না। হেনরি তো তখনই বলে ওঠে যে দেখো, সিয়েনা আমাদের বাড়ির অনেক রহস্য জেনে গেছে যেগুলো বাইরের লোকেরা জানলে আমাদের পরিবারের নাম সম্মান একদম ডুবে যাবে, তাই সিয়েনাকে কন্ট্রোল করার জন্য আমাদের কিছু একটা করতে হবে। আমরা ওর দাসী কোকোকে বন্দি করে রাখি, সিয়েনা তোর দাসীকে খুবই ভালোবাসে, তাই কোকোকে নিয়ে আমরা সিয়েনাকে ব্ল্যাকমেল করতে পারবো যাতে ও এখান থেকে বেরোতে না পারে। আর একটা কথা জাস্টিন, তুমি যে মিশন নিয়ে নেমেছো সেখানে কারোর প্রতি এত ইমোশনাল হয়ে পড়লে কিন্তু চলবে না। এবং এই বলে তো আঙ্কেল হেনরি সেখান থেকে বেরিয়ে যায়। এবার কিছুদিন পর সিয়েনার জ্ঞান ফেরে, কিন্তু সিয়েনা জ্ঞান ফিরলেই বুঝতে পারে যে সে আর চোখে দেখতে পারছে না, তার দৃষ্টি চলে গেছে, মানে তার সবচেয়ে বড় শক্তিটাই তার থেকে কেড়ে নেওয়া হয়েছে, তার দৃষ্টিশক্তি, এবং তার সাথে সাথে কোকোকেও বন্দি করে রাখা হয়েছে। এবার সিয়েনা তো তখনই হাতড়ে হাতড়ে কোকোকে ডাক দিচ্ছিল, কিন্তু সে কোকোকে কোথাওই পায় না। এবার ততক্ষণে জাস্টিন সেখানে চলে আসে। জাস্টিন বলে ওঠে যে সিয়েনা তোমার কি হলো? এবং সিয়েনা তো বলে ওঠে যে তোমার এই ন্যাকামো তুমি আমার থেকে দূরে রাখো, তুমি ইচ্ছা করে আমাকে পয়জন দিয়ে আমার চোখটা নষ্ট করেছো, তারপর আবার তুমি এরকম ন্যাকামো করতে এসেছো। আমি খুব ভালো করেই জানি যে তুমি কতটা চালাক। এবার সিয়েনা তো তখনই জিজ্ঞাসা করে যে কোকো কোথায়? কোকোকে তোমরা বন্দি করে রেখেছো? একবার যদি আমার দৃষ্টি ফিরে আসে তাহলে যদি প্রাণও দিতে হয় দেব, কিন্তু তোমাদের পরিবারের থেকে আমি বদলা নেবই। এবার জাস্টিন তো তখনই সিয়েনাকে কোলে করে বিছানায় বসিয়ে দেয় যে সিয়েনা, খালি একটাই অনুরোধ যে তুমি বেশি বাড়াবাড়ি করো না, তুমি যদি ঠিকঠাক বিহেভ করো তাহলে তোমারও কিছু হবে না আর কোকোরও কিছু হবে না, আমাদের রিচুয়ালটা শেষ হয়ে গেলেই তোমাকে আমি মুক্ত করে দেব। এবার সিয়েনা তো চোখে কিছু দেখতে পাচ্ছিল না, তাই জাস্টিনই সিয়েনাকে খাইয়ে দিচ্ছিল। সিয়েনা তো রাগ করে খেতেও চাইছিল না।
এবং জাস্টিন তাকে বলে যে খেয়ে অন্তত গায়ে শক্তিটা করো, তা না হলে আমার উপর রাগই বা কি করে করবে। এবং সিয়েনা তো কোনো রকমেই কিছু একটু খেয়ে নেয় এবং সে নিজেই হাতড়ে হাতড়ে সব জায়গায় যাওয়ার চেষ্টা করছিল, মানে জাস্টিনের সাহায্য সে নিতে চাইছিল না। তাই জাস্টিন তো তাকে জানতে না দিয়েই তার সামনে থেকে সমস্ত অবস্ট্যাকেল সরিয়ে সরিয়ে দিচ্ছিল, যাতে সে সিয়েনার কেয়ার করতে পারে। আমরা বুঝতে পারি যে সে তো সিয়েনার কেয়ার করছিল, কিন্তু তার চেয়েও বেশি তার কাছে ইম্পর্টেন্ট ছিল তার দাদাকে ফিরিয়ে আনা। এবার পরের দিন সকালে ঘুম ভাঙতেই সিয়েনা দেখে যে তার বিছানার পাশেই একটা লাঠি রাখা রয়েছে, যাতে সে ওই লাঠির সাহায্যে হাঁটতে পারে। এবং সে দেখে যে তার ঘরের চারদিকে এরম সুতোয় ঘন্টা বাঁধা, যাতে সে কোথায় যাচ্ছে না যাচ্ছে ওই ঘন্টার আওয়াজে নিজেকে ন্যাভিগেট করতে পারে। সিয়েনা তো মনে মনে ভাবছিল যে কোকোকে নিশ্চয়ই এই প্রাসাদেই কোথাও লুকিয়ে রাখা হয়েছে, এবং তখনই একজন দাসের সাথে তার ধাক্কা লেগে যায়। সিয়েনা মনে মনে ভাবে যে এটাই আমার চান্স। সে নিজের একটা সোনার বালা খুলে সেই দাসটির হাতে দেয় এবং বলে যে আমি তোমাকে এই সোনার বালাটা দিচ্ছি, তুমি তার বদলে কোকোকে কোথায় বন্দি করে রাখা হয়েছে সেখানে আমায় নিয়ে চলো। এবার দাসটা তো সোনার বালা নিয়ে নেয়, কিন্তু সিয়েনাকে কোকোর কাছে নিয়ে যায় না। কিন্তু সিয়েনা তো মনে মনে হাসে, কারণ তার যা করার ছিল সে তো সেটা করেই দিয়েছিল। এবার ওই কর্মচারীটি সেখান থেকে ওই সোনার বালা নিয়ে এগিয়ে যায় এবং তখনই তাকে জাস্টিন হাতে নাতে ধরে ফেলে। এবার জাস্টিন তো ওই কর্মচারীর থেকে সোনার বালাটা নিয়ে নেয় এবং জাস্টিন মনে মনে ভাবে যে সত্যি সিয়েনা, তোমার বুদ্ধির প্রশংসা করতেই হচ্ছে। তুমি অন্ধ হয়ে গেলেও তোমার বুদ্ধি কিন্তু এখনো আগের মতোই শার্প রয়েছে। আসলে এই সোনার বালাটা একটা বিশেষ ধরনের বালা ছিল, যেটার মধ্যে একটা ছোট্ট চার্ম মতো লাগানো ছিল এবং সেখানে সিয়েনা একটা বিশেষ সুগন্ধি পদার্থ দিয়ে দিয়েছিল, যাতে ওই বালাটা নিয়ে কর্মচারীটি যখনই কোকোর ঘরের দিকে যাবে সিয়েনা ওই গন্ধটা ফলো করবে এবং গন্ধটা ফলো করেই সে কোকোর কাছ অব্দি পৌঁছে যাবে। এবার জাস্টিন তো ওই বালাটা নিয়ে সিয়েনার কাছে আসে এবং সিয়েনা হঠাৎ করে অনুভব করে যে গন্ধটা তো হঠাৎই খুবই বেড়ে গেছে। সিয়েনার তখনই ধাক্কা লেগে যায় জাস্টিনের সাথে। সিয়েনা বুঝতে পারে যে তার মানে তার ওই বালাটা জাস্টিনের কাছেই রয়েছে। জাস্টিন তো বলে ওঠে যে কি ব্যাপার, তুমি এত তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছ? এতটাই তাড়াহুড়ো যে জুতোটাও তুমি উল্টো পড়েছো। এবং এই বলে জাস্টিন তো নিজের হাতে সিয়েনাকে জুতোও পরিয়ে দেয় এবং সে তো তখনই সিয়েনাকে ওই বালাটা ফেরত দিয়ে বলে যে সত্যি তোমার বুদ্ধি আছে। তুমি কি ভাবছিলে এই গন্ধটা ফলো করে তুমি কোকোকে খুঁজে বার করবে? একটা জিনিস মনে রাখবে যে তোমার ওপর অনেকেই নজর রাখছে আর তোমার নিজের দৃষ্টিও এখনো ফিরে আসেনি, তাই এই ধরনের চালাকিগুলো বন্ধ করো। এবং তখনই সে সিয়েনার কাছে কোকোকে পাঠিয়ে দেয়। এবার কোকো তো সিয়েনাকে এতদিন পরে দেখে খুবই অবাক হয়ে যায় এবং সে তো সিয়েনার জন্য খুবই চিন্তিত ছিল এবং তারা তো এতদিন পর একে অপরের সাথে দেখা করে খুবই খুশি হয়। সিয়েনা কোকোকে জিজ্ঞাসা করে যে এতদিন কোকোকে কোথায় রাখা হয়েছিল এবং কোকো সিয়েনাকে জানায় যে এমনটা না যে তার উপর কোনো অত্যাচার করা হয়েছে। প্রথমে যখন কোকোকে এখান থেকে নিয়ে যাওয়া হলো তখন তো সে খুবই ভয় পেয়ে গেছিল, কিন্তু কোকোকে একটা গুদাম ঘরে বন্দি করে রাখা হয়েছিল। কোকো ভেবেছিল যে তাকে মনে হয় অত্যাচার করা হবে বা কিছু, কিন্তু তেমন কোনোটাই হয়নি। এমনকি কোকো তো সেখানে গিয়ে দেখতে পায় যে তার জন্য আরামদায়ক বিছানা কম্বল সবই রাখা আছে। এমনকি প্রতিদিন কোকোকে দারুণ ভালো মন্দ খেতেও দেয়া হতো, মানে সে তো বন্দি অবস্থা থাকাকালীন চিকেন রোস্ট খাচ্ছিল এমন অবস্থা। এবং তার কিছুদিন পরেই কোকোর সাথে এলেনর, মানে কিনা সিয়েনার শাশুড়ি দেখা করতে আসে এবং এলেনরই কোকোকে আবার মুক্ত করে দেয়। সিয়েনা বুঝতে পারে যে এলেনর যেরকম হাবভাব দেখাচ্ছে হয়তো ব্যাপারটা সেরকম না এবং এই বাড়িতে আসলে যে কে ভালো আর কে খারাপ, কে যে মুখোশ পরে আছে আর কে যে সত্যি কথা বলছে কিছুই বোঝা যাচ্ছে না, কারণ কেউই সত্যি কথা বলছে না। আর কোকো তো তখনই সিয়েনাকে তারই অন্ধ হয়ে যাওয়ার ব্যাপারে জিজ্ঞাসা করে এবং সিয়েনা বলে ওঠে যে প্রতিদিন জাস্টিন তাকে যে ওষুধের স্যুপটা খাওয়ায়, যেটা কিনা সে বলে যে সিয়েনার বডি নারিশ করবে, আসলে এই স্যুপটার মধ্যেই নানা রকমের হার্ব মেশানো রয়েছে, যে ভেষজগুলো সিয়েনার চোখের যে শিরাগুলো রয়েছে, যে ব্লাড ভেসেলগুলো রয়েছে সেগুলোকে অবস্ট্রাক্ট করে দেয় এবং চোখে রক্ত সঞ্চালন বন্ধ হয়ে যাওয়ার ফলেই সিয়েনা দৃষ্টি হারিয়েছিল। এবার এই কথা শুনে কোকো তো বলে ওঠে যে কিন্তু আমি নিজে দেখেছি যে জাস্টিন আপনার প্রতি কতটা কেয়ার করে, আর তাছাড়া এই ওষুধটা সে বানায় না, এটা অনেকের হাত হয়েই আপনার কাছে আসে, সুতরাং এমনও তো হতে পারে যে অন্য কেউ এটা মিশিয়ে দিচ্ছে। সিয়েনা বলে ওঠে যে সেটা আমি জানি না,
কিন্তু ও সত্যিই আমাকে বিষ দিতে চাইছে কি চাইছে না, আমাকে মারতে চাইছে কিনা সেটা পরীক্ষা করার একটা উপায় আমার আছে। ওকে আমি ওর খেলাতেই হারাবো। এবার কিছুক্ষণ পরই কোকো জাস্টিনের কাছে ছুটতে ছুটতে যায় যে মহা বিপদ হয়ে গেছে, সিয়েনার মুখ থেকে রক্ত উঠছে, ও যে ওষুধটা রোজ খায় সেটা খাওয়ার পর থেকেই এমনটা হচ্ছে। এবং জাস্টিন তো সঙ্গে সঙ্গে সেখানে ছুটতে ছুটতে আসে। আমরা দেখতে পাই যে জাস্টিন তো প্রচণ্ডই চিন্তিত হয়ে পড়েছিল এবং সিয়েনা তো খুব অভিনয় করছিল যে তার ভীষণ কষ্ট হচ্ছে। সিয়েনা বলতে থাকে যে আমি তো আর বেশি দিন বাঁচবো না, তুমি দয়া করে কোকোর কোনো ক্ষতি করো না। এবার জাস্টিন তো তখনই সিয়েনার হাত ধরে। জাস্টিন প্রথমে চিন্তিত হয়ে পড়েছিল ঠিকই, কিন্তু পরে সিয়েনার হাত ধরে মানে নাড়ি পরীক্ষা করেই জাস্টিন বুঝে যায় যে সিয়েনা নাটক করছে এবং জাস্টিন সেখান থেকে চলে যায়। এবার সিয়েনা তো তখনই উঠে কোকোকে বলে যে কি ব্যাপার, আমি অ্যাক্টিংটা ভালো করেছি? জাস্টিনের রিয়াকশনটা কেমন দেখলে? কোকো বলে যে দারুণ অ্যাক্টিং করেছেন, আমি তো ভাবছিলাম এক মুহূর্তের জন্য যে সত্যিই আপনি মনে হয় এই মরে যাবেন। আর জাস্টিন সে তো আপনাকে এই অবস্থায় দেখে ভীষণই চিন্তিত হয়ে পড়েছিল, আমি শিওর যে সে আপনাকে পয়জন দিচ্ছে না। এবং সিয়েনা তো তখনই বলে ওঠে যে আমি জানি যে ও বুঝেছে আমি অ্যাক্টিং করছিলাম, কিন্তু আমি এটাও বুঝতে পেরেছি যে ওর হৃদয়টা এরকম পাষাণ নয়, ওর মনের মধ্যে ভালোবাসা রয়েছে, ও এইসব কিছু করছে কোনো একটা কারণে বাধ্য হয়ে। আর আমি ওকে সেটাই রিয়েলাইজ করাতে চাই, ওর মধ্যেকার ভালো মানুষটাকে আমি বার করে আনতে চাই। জাস্টিন যখন ওই ঘর থেকে ফিরছিল তখনই তার সাথে তার আঙ্কেল হেনরির দেখা হয়। হেনরি বলে ওঠে যে জাস্টিন, আমি তোমাকে আগেও বলেছিলাম এখনও বলছি, মহান কিছু করতে গেলে এই সমস্ত পাতি সেন্টিমেন্টকে পাত্তা দিলে চলে না। আর এখন তো আমার মনে হচ্ছে তুমি তোমার আসল মিশন ভুলে গিয়ে এই সমস্ত সংসারেই বেশি মন দিয়েছো। জাস্টিন বলে যে আমার সংসারে কি হচ্ছে সেটাও তো আমাদের পরিবারের সম্মান রক্ষার জন্য দায়ী, সুতরাং সেদিকটাও তো আমায় দেখতে হবে। এবং হেনরি তো তখনই হেসে বলে যে হ্যাঁ হ্যাঁ তা তো বটেই, আসলে আমার বয়স হচ্ছে তো তাই জন্য মনে হয় এক কথাই বারবার বলে ফেলছি, কিন্তু জুলিয়াসকে কিন্তু তোমায় বাঁচিয়ে তুলতেই হবে। এবার জাস্টিন তখনই ওই ওষুধের বাটিটা নিয়ে ডাক্তারের কাছে আসে এবং জাস্টিন জিজ্ঞাসা করে যে এই স্যুপের মধ্যে কি কোনো পয়জন মেশানো আছে। এবার চিকিৎসক তো পরীক্ষা করে বলে যে এর মধ্যে এমন কিছু পদার্থ আছে যেটা মানুষের রক্ত সঞ্চালন বন্ধ করে দেবে, কিন্তু পয়জন এর মধ্যে নেই। জাস্টিন বুঝতেই পারে যে সিয়েনা তো পুরোটাই অ্যাক্টিং করছিল এবং জাস্টিন মনে মনে ভাবে যে সিয়েনা, আমি জানি তুমি খুব বড় একটা খেলা শুরু করেছো, কিন্তু আমি এবার চাই যেন তুমি এই খেলাতে যেত। এবং জাস্টিন তো তখনই চিকিৎসকের কাছ থেকে একটা চোখের মলমও নেয়, যেটা কিনা সিয়েনার চোখে লাগালে তার দৃষ্টি তাড়াতাড়ি ফিরে আসবে। সেটা নিয়ে সে সিয়েনার কাছে আসে যে এই মলমটা দিলে তুমি তাড়াতাড়ি আবার চোখে দেখতে পারবে। এবং সিয়েনা তো তখনই বলে ওঠে যে আমি তো দেখতে পারবো, কিন্তু আমি চাই যে তুমিও চোখ খুলে তোমার আশপাশটা ভালো করে দেখো। এবার জাস্টিন তো বুঝতে পারে না যে এই কথার কি মানে। সিয়েনা বলে ওঠে যে তোমার আশেপাশে যে শিয়ালরা ঘুরে বেড়াচ্ছে তাদেরকে তোমায়ও চিহ্নিত করতে হবে। এবার জাস্টিন তো বুঝতে পারে সিয়েনা এই কথাটা আঙ্কেল হেনরিকে লক্ষ্য করে বলছে এবং সে বলে ওঠে যে এমন কোনো ব্যাপার না, আসলে আঙ্কেল আমাদের পরিবারটা নিয়ে একটু বেশি সেন্সিটিভ, বেশি চিন্তিত, তাই জন্য সে মাঝে মাঝে এক্সট্রিম কিছু করে ফেলে, তো তাকে এইভাবে শিয়াল বলাটা তোমার উচিত হচ্ছে না। এবার তখনই তো সেখানে কোকো আসে এবং আমরা দেখতে পাই যে এলেনর মানে সিয়েনার শাশুড়ি তার জন্য কিছু কুকিজ পাঠিয়েছিল এবং সিয়েনা সেই কুকি খেয়ে বুঝতে পারে যেটা কোনো সাধারণ কুকি না, এর মধ্যে অন্য কিছু মেশানো রয়েছে। এবার আমরা কিছুদিন পরে দৃশ্য দেখতে পাই এবং আমরা দেখতে পাই যে সিয়েনার দৃষ্টিশক্তি ফিরে আসে। কোকো তো প্রচণ্ড খুশি হয়, কোকো বলে ওঠে যে জাস্টিনের দেওয়া ওই মলমটা তার মানে সত্যিই কাজের। এবং সিয়েনা তখনই বলে যে না, শুধুমাত্র ওই মলমে এত তাড়াতাড়ি দৃষ্টি ফিরে আসার কোনো সম্ভাবনাই ছিল না, কিন্তু প্রতিদিন আমার শাশুড়ি আমাকে যে কুকিটা পাঠাতো সেইটার মধ্যে ছিল কিছু বিশেষ ভেষজ এবং এটার জন্যই আমার দৃষ্টি এত তাড়াতাড়ি ফিরে এসেছে। তাহলে কি এলেনর সিয়েনার ভালো চায় নাকি খারাপ চায়, সেই ব্যাপারে সিয়েনা এখনো নিশ্চিত হতে পারছিল না। এবার সিয়েনা তো তখনই কোকোকে জিজ্ঞাসা করে যে প্রতিদিন এই কুকিটা আমাদের মহলে কে দিয়ে যেত, এবং কোকো জানায় যে এলেনরের একজন দাসী সেটা দিয়ে যেত, কিন্তু এলেনরের যে মহলটা সেটার বাইরে অনেক গার্ড থাকে এবং ওই দাসীটা পাঁচিলের একটা ছোট্ট ফোকর দিয়ে গলে বেরিয়ে আসতো এবং প্রতিদিন সিয়েনাকে কুকি দিয়ে যেত। এবার এই কথা শুনে সিয়েনার তো একটু সন্দেহ হয় যে বাড়ির যে প্রধান মাথা অর্থাৎ সিয়েনার শাশুড়ি
তার দাসীকে এমন লুকিয়ে চুরিয়ে আসতে হবে কেন, আর তার প্রাসাদের বাইরে এত গার্ডই বা কেন থাকবে? সিয়েনা পুরো ব্যাপারটা বুঝতে পারে আসলে ওই গার্ডরা এলেনরকে প্রোটেক্ট করার জন্য ছিল না। ওই গার্ডরা এলেনরকে পাহারা দিচ্ছিল যাতে এলেনর কিছু করতে না পারে, কারণ আঙ্কেল হেনরি ওই গার্ডদের কাজে লাগিয়েছিল। মানে সোজা কথায় এলেনরকে গৃহবন্দী করে রাখা হয়েছিল, কিন্তু সেটা অন্য কেউ জানতো না। সকলের চোখের সামনে এলেনর বাড়ির কর্ত্রী, কিন্তু আসলে সে নিজেই নিজের বাড়িতে গৃহবন্দী হয়েছিল। এবার সিয়েনা তো তখনই মনে মনে ভাবে যে আমাকে এক্ষুনি ওনার সাথে দেখা করতে হবে, সব সত্যিটা আমাকে কারুর না কারুর থেকে তো জানতে হবে। এবং তারা এলেনরের মহলের সামনে আসে। এবার সেখানে যে গার্ডরা ছিল তারা তো তাদের কিছুতেই ঢুকতে দিচ্ছিল না, এবং সিয়েনা সেখানে খুবই বড় ঝামেলা শুরু করে দেয় যে এক তো আমার দৃষ্টি নেই, তার মধ্যে তোমরা আমাকে আমার মাদার ইন লয়ের সাথে দেখা করতে দিচ্ছ না। এবার এই ঝামেলার কথা তো এলেনরের কানে গিয়েও পৌঁছায়, এবং এলেনর তখনই বলে ওঠে যে আমি জানতাম মেয়েটার বুদ্ধি আছে, আমি খুব ভালো করেই জানি যে ও এখানে কেন এসেছে, ওকে ভেতরে আসতে দাও। এবং এলেনর নিজে গিয়ে সিয়েনাকে ভেতরে নিয়ে আসে। এবার লোকজনের সামনে ওই গার্ডরা তো এটা দেখাতে পারছিল না যে এলেনর গৃহবন্দী রয়েছে, তার সাথে কাউকে দেখা করা যাবে না, তাই জন্য তারা সিয়েনাকে যেতে দিতে বাধ্য হয়। এবার সিয়েনা তো প্রথমেই তার শাশুড়িকে ধন্যবাদ জানায়, কারণ তার দেওয়া ওই কুকিজের কারণেই সিয়েনার চোখ এত তাড়াতাড়ি সেরে গেছিল। সিয়েনা বলে ওঠে যে মা, তুমি এইভাবে গোপনে আমার চোখটা সারিয়ে দিলে, এমন ওষুধ আমাকে দিলে যেটা জাস্টিনের ওষুধের থেকেও অনেকটা শক্তিশালী। আমি জানতে চাই যে তুমি আমাকে দিয়ে কি করাতে চাও। এবং এলেনর তো তখনই বলে ওঠে যে জাস্টিন আর বেশি দিন বাঁচবে না। আমি জানি তুমি যথেষ্ট বুদ্ধিমান এবং এতদিনে সব বুঝে গেছো। জাস্টিনকে নিয়ে তুমি তাড়াতাড়ি এখান থেকে পালাও। এবার সিয়েনা তো তখনই বলে যে জাস্টিন আর বেশি দিন কেন বাঁচবে না। এবং তখনই এলেনর সিয়েনাকে সব কথা খুলে বলে যে আঙ্কেল হেনরি হচ্ছে আসলে একজন উপপত্নীর সন্তান, তাই সে কোনোদিনই জাস্টিন জুলিয়াসের বাবার মতো সম্মান বা মর্যাদা এই বাড়িতে পায়নি, এবং তাই জন্য এই প্রতিহিংসা থেকেই সেই এই পরিবার ধ্বংস করার জন্য উঠে পড়ে। জাস্টিন জুলিয়াসের বাবাও যুদ্ধক্ষেত্রে মারা গেছিল, এবং সেটাও ছিল ওই হেনরিরই প্ল্যান, কিন্তু সেটা প্রমাণ করার কোনো উপায় এলেনরের কাছে ছিল না। নামেই এলেনর ছিল এই বাড়ির কর্ত্রী, কিন্তু সমস্ত ক্ষমতা ওই হেনরির হাতেই ছিল। এবার যখন জুলিয়াসকে মানে জেনারেল জুলিয়াসকে যুদ্ধক্ষেত্রে যাওয়ার জন্য বলা হয়, তখন এই বাড়ি থেকে ঠিক করা হয়েছিল যে জুলিয়াসের জায়গায় জাস্টিনকে পাঠানো হবে, কারণ জুলিয়াস হচ্ছে এই বাড়ির একমাত্র প্রধান বংশধর, এবং জাস্টিনকে তো ছোটবেলা থেকেই তেমনটা পাত্তা দেওয়া হতো না, তাই জাস্টিন যদি যুদ্ধ করতে গিয়ে মরেও যায় কোনো ব্যাপার না। কিন্তু হেনরি পরে গিয়ে জুলিয়াসের ব্রেন ওয়াশ করে যে না, দেশের জন্য লড়াই করতে হলে তোমাকেই তো যেতে হবে, দেশকে বাঁচানোর জন্য তোমার মতো একজন জেনারেলই তো প্রয়োজন। এবং তাই জন্য জুলিয়াসই শেষমেশ যুদ্ধক্ষেত্রে গেছিল, যেখানে তার মৃত্যু হয়, এবং জাস্টিন এখন একমাত্র এই বংশের বংশধর পড়ে রয়েছে। তাই হেনরি উঠে পড়ে লেগেছে কি করে জাস্টিনকে সরানো যায়, কারণ জাস্টিন সরে গেলেই একমাত্র আঙ্কেল হেনরি থাকবে এই বংশের বংশধর, তখন সেই হবে এই বংশের লিডার। আর ছোটবেলা থেকে যেহেতু জাস্টিনকে তার মা একদমই পাত্তা দিত না, তাই জাস্টিনও তার মাকে অতটা ভালোবাসে না, তাদের মধ্যে কোনো বন্ড তৈরি হয়নি। এবং তখনই হেনরি গিয়ে জাস্টিনকে ছোট থেকেই একটা গার্জিয়ান ফিগার বা একটা অভিভাবকের অনুভূতি দিতে শুরু করে। তার ফলে জাস্টিন ছোট থেকেই আঙ্কেল হেনরির সমস্ত কথা শুনতো, তার কোনো কথা অমান্য করতো না। এবার এত বড় যে একটা চক্রান্ত, এটা এলেনর বুঝতে পারলেও জাস্টিনকে বোঝানোর কোনো উপায় নেই, কারণ জাস্টিন তার মাকে এতটাই ঘৃণা করে যে জাস্টিন তো এই কথা মানবেই না। এবং তাই জন্যই এলেনর চাইছিল যাতে সিয়েনা আর জাস্টিন এই বাড়ি থেকে পালিয়ে যায়। এলেনর ইচ্ছা করেই প্রথম দিন সিয়েনার সাথে অমন দুর্ব্যবহার করেছিল যাতে সিয়েনা এই বাড়ি ছেড়ে চলে যায়, কারণ এলেনর জানতো যে এখানে থাকলে সিয়েনা এবং জাস্টিন দুজনেরই বিপদ হতে পারে। এবং সিয়েনা তো তখনই বলে ওঠে যে না মা, আমি এখান থেকে পালাবো না। আমি জানি জাস্টিন তার দাদা জুলিয়াসকে কতটা ভালোবাসে, এবং সেই ভালোবাসার ফায়দা উঠিয়েই হেনরি ওর মাথাটা খাচ্ছে, কিন্তু আমি এটাও জানি যে জাস্টিন ভীতু নয়, সে সাহসী, এবং আমিও তার মতো সাহসী, তাই আমি এখানে থেকে লড়াই করব, আর আমরা পালিয়ে গেলে তোমার কি হবে? এবার এলেনর তো বলে ওঠে যে আমি যথেষ্ট বছর বেঁচে নিয়েছি, আমি এখানে থেকে মরে গেলেও আমার কোনো দুঃখ নেই। এবং সিয়েনা বলে যে না, সেটা কখনো হতে পারে না, আমি এখানেই থাকবো, আর ওই হেনরিকে ওর খেলাতেই হারাবো, আর আমরা একটা ভালো একটা হ্যাপি পরিবার তৈরি করব, যেখানে আমি, তুমি, জাস্টিন সকলে ভালোভাবে থাকতে পারবো। এবার তাদের এই কথাবার্তার মাঝখানেই সেখানে চাকর সেন এসে পড়ে, এবং সে ঘরে ঢোকার আগেই এলেনর
এলেনর সিয়েনাকে বলে এই শেনই হচ্ছে হেনরির সবচেয়ে বড় স্পাই এবং এই শেনের সবচেয়ে বড় দুর্বলতা হলো যে সে এই বাড়ির স্লেভ হয়ে থাকতে চায় না, সে মুক্তি চায়। এবং হেনরি তাকে লোভ দেখায় যে সে যদি হেনরির সব কথা শোনে তাহলে সে শেনকে মুক্তি দিয়ে দেবে এবং সেই মুক্তির লোভেই শেনকে দিয়ে সে বাজে বাজে কাজ করায়। মানে বলা যায় শেন কিন্তু হেনরির একদম ডান হাত ছিল। এবার সিয়েনা তো তখনই বলে ওঠে যে মা, তুমি কোনো চিন্তা করো না, যে হেনরির ওই ডান হাত ভাঙা হবে। এবার আমরা দেখতে পাই যে শেন তো ততক্ষণে সেখানে ঠাই ঠাই করে ঢুকে আসে যে কার পারমিশন নিয়ে তুমি এখানে এসেছো। এবং সিয়েনা তো তখনই বলে যে মানে তুমি এই বাড়ির একজন চাকর, তোমার পারমিশন নিয়ে আমাকে এখানে আসতে হবে? বাড়ির কর্ত্রীর ঘরে বাড়ির একজন বড় বউ এসেছে, সুতরাং তাকে কি কোনো চাকরের পারমিশন নিতে হবে? এবার সেন তো তখনই হেসে হেসে বলে যে না না, মানে আসলে তোমার তো চোখে দেখাতে সমস্যা হচ্ছে, তাই জন্য আমি ভাবছিলাম যে তুমি এখানে কি করছো। সিয়েনা বলে ওঠে যে এখানে আমি মায়ের সাথে কথা বলতে এসেছিলাম, আর আমি আজকে এখানেই থাকবো এবং এখানেই খাওয়া দাওয়া করব। এবং সে তো তখনই কোকোকে হুকুম দেয় যে খাবার দাবার এখানে নিয়ে এসো। বাট এলেনর আর সিয়েনা খেতে বসে যায় এবং আমরা দেখতে পাই শেন তো সারাক্ষণ তাদের ওপর নজর রেখেছিল এবং সে তো একদমই বিকৃত মুখভঙ্গি করছিল যে যেন সিয়েনা এবং এলেনরকে সে সহ্যই করতে পারছিল না। আমরা দেখতে পাই যে এলেনর তো ভালোবেসে সিয়েনার পাতে খাবার দিতে যাচ্ছিল এবং শেন তখনই তার হাতটা থামিয়ে দেয়, মানে তার এতটাই বেশি সাহস ছিল। এবার সিয়েনা কিন্তু তখনও শেনের সামনে এটা প্রকাশ করেনি যে তার চোখ ঠিক হয়ে গেছে, মানে সে তখনও অন্ধের অভিনয়ই করছিল। এবার সিয়েনা তখনই চেয়ার থেকে উঠে পড়ে এবং সে কোকোকে বলে যে আমার লাঠিটা দাও তো। সিয়েনা বলে যে তুমি একটা চাকর হয়ে আমাদের মাঝখানে নাক গলাচ্ছ, তোমার এত সাহস কি করে, এক্ষুনি ক্ষমা চাও। এবার সেন তো তখনই মুখ বেঁকিয়ে দেয় যে সিয়েনার কাছে ক্ষমা কে চাইবে, এবং সিয়েনা তখনই সেই লাঠি দিয়ে সেনকে ঠাই করে এক বাড়ি মারে যাতে সে নিচু হতে বাধ্য হয়। সিয়েনা বলে ওঠে যে সেন, তুমি ভুলে যাও না যে তুমি একটা চাকর আর সারা জীবন চাকরই থাকবে, সুতরাং চাকর হয়ে তুমি মালিকের মতো কাজ করার সাহস দেখিও না। মানে সিয়েনা ইচ্ছা করে সেনকে তার সবচেয়ে দুর্বল জায়গাটায় আঘাত করে। সিয়েনা খুব ভালো করেই জানতো যে সেন তো এখনই গিয়ে আঙ্কেল হেনরিকে ডেকে আনবে। সিয়েনা বলে ওঠে যে কোকো, তাড়াতাড়ি গিয়ে তুমি জাস্টিনকে ডেকে আনো। ওদিকে সেন তো একদম ফ্রাস্ট্রেটেড হয়ে গেছিল যে আমার সাথে এমন ব্যবহার করলো, আমাকে এরকম অপমান করলো, এবং সে তো একজন গার্ডের তলোয়ার বার করে নিয়ে ঠাই ঠাই করে চালাতে থাকে যে এই দুজনকে আমি ছাড়বো না। সে রেগে মেগে আবারও সিয়েনাদের ঘরে ফিরে আসে এবং সে এলেনরের দাসের হাতে থাকা বাটিটা ভেঙে ফেলে যে তোমাদের মধ্যে একজন অন্ধ আর একটা মরতে যাওয়া বুড়ি, তোমরা আমাকে অপমান করবে, আজকে আমি তোমাদের দেখাবো বাড়ির আসল মালিককে। এবং এই বলে চাকর সেন সিয়েনাকেই চড় মারতে যাচ্ছিল, মানে তার এতটাই অডাসিটি ছিল। এবং ততক্ষণে সেখানে জাস্টিন চলে আসে এবং সিয়েনা এই প্ল্যানটাই করেছিল, সে জাস্টিনকে চোখে আঙুল দিয়ে দেখানোর চেষ্টা করছিল যে আসলে তার আঙ্কেল আর আঙ্কেলের চাকর কেমন। এবার জাস্টিন তো সঙ্গে সঙ্গে সেনকে ধাক্কা মেরে সরিয়ে দেয় যে তোমার এত সাহস হয় কি করে। ততক্ষণে আঙ্কেল হেনরিও ছুটতে ছুটতে চলে এসেছিল। এবার সেন তো সঙ্গে সঙ্গে হেনরির পায়ে পড়ে যায় যে আমি কিছু করিনি, আমার কোনো দোষ নেই, আমাকে বাঁচান। এবং জাস্টিন বলে ওঠে যে আঙ্কেল, একজন সামান্য কর্মচারীর এত সাহস হয় কি করে, আপনার উচিত এক্ষুনি একে শাস্তি দেওয়া। এবার হেনরির তো আর কিছু করার ছিল না এবং সে সেনকে শাস্তি দিতে বাধ্য হয় এবং সে সেনকে মৃত্যুদণ্ড দেওয়ার হুকুম দেয়। সেনকে তো সঙ্গে সঙ্গে সেখান থেকে ধরে নিয়ে যাওয়া হয়। সে তো চাচাতে থাকে যে এই সিয়েনা আর এলেনরের মৃত্যু নিশ্চিত কিছুদিনের মধ্যেই মরবে। এবার জাস্টিন তো তখনই তার আঙ্কেলকে জিজ্ঞাসা করে যে আঙ্কেল, ও যে এই কথাটা যাওয়ার সময় বলে গেল, এই কথার কি মানে? হেনরি বলে যে আরে ওটা কোনো কথা না, আসলে ও রাগ হয়েছে বলেও এরকমটা বলছে, তুমি সেটা নিয়ে কিছু ভেবো না। এবং এই বলে সে তো সিয়েনা আর এলেনরের কাছে ক্ষমা চেয়ে সেখান থেকে চলে যায়। মানে হেনরি বাইরে বাইরে দেখাচ্ছিল যে সে কতই না ভালো, কিন্তু তার মনে যে কি ছিল সেটা তো সিয়েনা আর এলেনর দুজনেই জানতো, কিন্তু জাস্টিন সেটা এখনো বুঝতে পারছিল না। এবার জাস্টিন তো তখনই বলে ওঠে যে যেহেতু তোমরা এখন সেফ আছো আমি চলে যাই। আসলে সে তার মায়ের সাথে বেশিক্ষণ থাকতে চাইছিল না। এবং সিয়েনা বলে ওঠে যে জাস্টিন, একটু দাঁড়িয়ে যাও, আমার মনে হয় তোমার মায়ের সাথে তোমার একটু কথা বলা প্রয়োজন।
এবার এলেনর তো তার ছেলের কাছে ক্ষমা চায় যে অল্প বয়সে আমি সত্যি অত্যন্ত বড় বোকামি করেছি, আমার একজন সন্তানকে এইভাবে ইগনোর করা আমার উচিত হয়নি, তুমি আমাকে দয়া করে ক্ষমা করে দাও। এবং জাস্টিন তো তখনই বলে ওঠে যে না, সেটা কখনোই সম্ভব না, ছোটবেলা থেকে আঙ্কেল হেনরি তো আমাকে মানুষ করেছে, সেই আমার একমাত্র গার্জিয়ান ছিল, আমি জানি যে সে কখনোই আমার ক্ষতি চাইতে পারে না, আমি জানি যে জুলিয়াসকে ফিরিয়ে আনার জন্যই এইসব হচ্ছে, এইসব কিছু মিথ্যা না, আঙ্কেল হেনরি কখনোই জুলিয়াসকে হত্যা করেনি। মানে জাস্টিন তো হেনরির ব্যাপারে এই সত্যিটা মেনে নিতেই পারছিল না। জাস্টিন বলে ওঠে যে এটা যদি সত্যি হয় তাহলে মা তুমি আমাকে আগে বলনি কেন? এবং এলেনর বলে ওঠে যে হেনরির বিরুদ্ধে যাওয়ার সাহস আমার আগে হয়নি, তোমার মা সত্যিই অনেক ভুল করেছে, তাকে ক্ষমা করে দাও। কিন্তু জাস্টিন তো প্রচন্ড অভিমান করেছিল। সিয়েনা তো তখনই বলে যে জাস্টিন, আমি তোমাকে চোখের সামনে দেখিয়ে দেব যে তোমার ওই আঙ্কেল হেনরির আসলে কি ইচ্ছা। এবং তারা দুজন লুকিয়ে লুকিয়ে রাতের বেলা তাদের গুদাম ঘরে যায়, যেখানে কিনা ওই শেনকে বন্দি করে রাখা হয়েছিল। কিছুক্ষণের মধ্যেই সেখানে আঙ্কেল হেনরি আসে। এবার শেন তো তখনই বলে ওঠে যে মালিক, দয়া করে আমাকে মুক্তি দিন, আপনি এতদিন আমাকে যা বলেছেন আমি সব করেছি, আমাকে দয়া করে মৃত্যুদণ্ড দেবেন না। এবং হেনরি তো তখনই বলে ওঠে যে নিশ্চয়ই তোমাকে আমি মুক্তি দেব। এবং এই বলে সে তো সেনের কন্ট্রাক্ট পেপারটা তার হাতে দেয়, মানে যেটা কিনা তার এই কর্মচারী হওয়ার বা স্লেভ হওয়ার দাসত্বের কন্ট্রাক্ট পেপার ছিল সেটা। কিন্তু সেটা সে সেনের হাতে ধরিয়ে দেয় না, বরং সেটা সে সেনের চোখের সামনে আগুনে জ্বালিয়ে দেয়। হেনরি বলে ওঠে যে তোমার জন্মই হয়েছে আমার দাসত্ব করার জন্য, তাই আমার কাজের জন্য যদি তোমাকে মরতেও হয় মরবে, তোমার এত মুক্ত হওয়ার ইচ্ছা কিসের? এবং এই কথা শুনে সেনের এত দিনের ভুল ভেঙে যায়। সে তো ভাবতো যে হেনরি মনে হয় তাকে সাহায্য করছে, তাকে মুক্তি দেবে, কিন্তু সেটা তো না, হেনরি কেবল তাকে ব্যবহার করছিল। সেন বলে ওঠে যে তোমার কথা শুনে আমি এই বাড়ির মালিকের সাথে প্রতারণা করেছি, তাকে হত্যা করেছো, তার ছেলেকে হত্যা করেছো, আর তুমি এখন আমায় হত্যা করার চেষ্টা করছো। এবং এই বলে সে তো হেনরির ওপর আক্রমণ করতে যাচ্ছিল, কিন্তু তার আগেই হেনরি চাকর সেনের পেটে ছুরি ঢুকিয়ে দেয় এবং তাকে সেখানেই মেরে দেয়। এবার এই কথা শোনার পর জাস্টিনের আলটিমেটলি বিশ্বাস হয় যে হ্যাঁ, তার মানে আঙ্কেল হেনরি আসলেই একটা আস্ত ভিলেন, এবং আঙ্কেল হেনরি এতদিন ধরে তাদের পরিবারের এরকম ক্ষতি করছে। কিন্তু তখনই হঠাৎ জাস্টিনের মুখ থেকে রক্ত উঠতে শুরু করে এবং আমরা দেখি যে সে প্রচণ্ড অসুস্থ হয়ে পড়ে। এবার বেশ কিছুক্ষণ পর জাস্টিনের জ্ঞান ফিরে আসে এবং আমরা বুঝতে পারি ওই যে প্রিস্ট লু ছিল, সে এই সমস্ত কার্যকলাপের নামে জাস্টিনকে যে তরল পানীয়টা খেতে দিত সেটাই আসলে এক প্রকারের পয়জন ছিল, এবং সেটা ক্রমাগত খাওয়ার ফলেই জাস্টিনের দেহে এই বিষটা ঢুকেছিল। আসলে প্রিস্ট লুও তো আঙ্কেল হেনরির হয়েই কাজ করত, তাই জন্য জাস্টিনকে এইভাবে সরিয়ে দেওয়াটাই হেনরির কাছে সবচেয়ে ভালো মনে হয়েছিল। এবার ছেলের অসুস্থতার কথা শুনে এলেনর তো ছুটতে ছুটতে সেখানে আসে যে তোমরা দুজন এখান থেকে পালাও, আমি চাই তোমরা দুজন যেন সুস্থ থাকো, ভালো থাকো, এরকম করলে কি করে হবে? কিন্তু জাস্টিন তো পালাতে রাজি ছিল না, কারণ তাকে এখন বদলা নিতে হবে তার বাবার জন্য এবং তার দাদার জন্যেও। সিয়েনা বলে ওঠে যে আমাদের খুব কেয়ারফুলি প্ল্যানটা করতে হবে, এবং জাস্টিন তো তখনই বলে যে আমি অলরেডি একটা প্ল্যান ভেবে রেখেছি। এবং এই বলে সে সিয়েনাকে কাছে ডাকছিল তাকে কানে কানে প্ল্যানটা বলার জন্য, কিন্তু সিয়েনা এগিয়ে আসতেই জাস্টিন তাকে ঠাঁই করে এক রদ্দা মারতে যায়, কিন্তু সিয়েনা তো সঙ্গে সঙ্গে তার হাত ধরে নেয়। আসলে জাস্টিন সিয়েনাকে অজ্ঞান করে দিতে চাইছিল, কারণ সে চাইছিল না সিয়েনা এই সমস্ত ডেঞ্জারাস বিষয়ে নাক গলাক। এবং সিয়েনা তো তখনই বলে ওঠে যে না, আমি এই সমস্ত চালাকি আগেই বুঝি, আমি তোমার সাথে থাকবো, তুমি যদি সাহসিকতার সাথে এই লড়াইটা লড়তে পারো তাহলে আমি কেন না? আর যেহেতু আমরা একে অপরকে বিয়ে করেছি, এখন সারা জীবন সব কাজ আমাদের একসাথেই করতে হবে। এবং তারা ঠিক করে তারা খুবই স্ট্র্যাটেজিক্যালি হেনরিকে তার খেলাতেই হারাবে। এবং এলেনর তো তার ছেলে এবং সিয়েনার বন্ডিং দেখে খুবই খুশি হয়, কারণ এতদিন অবধি তাকেও তো গৃহবন্দী রেখে কাইন্ড অফ তার মুখ চেপে রাখা হয়েছিল। কিন্তু এখন সবচেয়ে বড় কথা হচ্ছে যে জাস্টিনের উপর যে পয়জনটার প্রভাব হয়েছে সেটা তারা করে ঠিক করবে, কারণ সেটার একটা অ্যান্টিডোটও তাদের খুঁজে বার করতে হবে। এবার অপরদিকে আমরা প্রিস্ট লু এবং আঙ্কেল হেনরিকে দেখতে পাই।
এবং প্রিস্টলু বলে ওঠে যে চাকর সেন অনেক সিক্রেটই আপনার জানতো, তাই সে চলে গেছে, তাতে ভালোই হয়েছে। কিন্তু আমার মনে হচ্ছে যে সেনের মৃত্যুর পর জাস্টিনের কিছু একটা সন্দেহ হতে পারে। এবং হেনরি তো তখনই বলে ওঠে যে আজকে রাতের মধ্যেই আমাদের এই রিচুয়ালটা শেষ করতে হবে এবং ওর দাদার সাথে ভাইকেও স্বর্গে পাঠাতে হবে। এবং প্রিস্টলু তো খুব হাসতে থাকে যে হ্যাঁ, আমি যা বোঝার বুঝে গেছি। এবার অপর দিকে আমরা সিয়েনা এবং জাস্টিনকে দেখতে পাই। আমরা দেখতে পাই জাস্টিন তো সিয়েনাকে জোর করে একটা ওষুধ খাইয়ে দেয়। জাস্টিন বলে ওঠে যে সিয়েনা, আজকে রাতের এই রিচুয়ালটা কমপ্লিট হয়ে গেলে আমি তোমাকে আর জ্বালাতন করব না, কিন্তু আমার দাদাকে ফিরিয়ে আনার জন্য তোমাকে তো এই ওষুধটা খেতেই হবে। এবং এই বলে জাস্টিন সিয়েনাকে অজ্ঞান করার সেই ওষুধটা খাইয়ে দেয় এবং আমরা দেখতে পাই সিয়েনাকে আবারও সেই বেদিতে শুয়ে দেওয়া হয়। এবার সেখানে তো আজকে জাস্টিনের সাথে সাথে হেনরিও এসেছিল এবং তখনই এলেনরের দাসী সেখানে ছুটতে ছুটতে আসে এবং সে বলে ওঠে যে আঙ্কেল হেনরি, এলেনর হঠাৎ করেই খুব পাগলামো করছে এবং সে বলছে যে সে নাকি জুলিয়াস এবং তার স্বামীর আত্মা দেখতে পাচ্ছে, আপনি তাড়াতাড়ি সেখানে চলুন। এবার হেনরি তো সেখানে চলে যায় এবং এখানে থাকে সিয়েনা, জাস্টিন এবং প্রিস্টলু। এবার প্রিস্টলু তো সঙ্গে সঙ্গে ওরকমই একটা পয়জনাস তরল আবারও জাস্টিনকে দেয় যে এটা পান করে নাও, কিন্তু জাস্টিন তো তখনই সেটা প্রিস্টলু এর মুখেই ছিটিয়ে দেয়। তখনই ওই বেদি থেকে সিয়েনা উঠে পড়ে এবং প্রিস্টলু এর গলায় একটা ছুরি ধরে। আসলে সিয়েনা তো অজ্ঞান হয়নি, পুরো বিষয়টাই জাস্টিন আর সিয়েনার একটা চাল ছিল। সিয়েনা বলে ওঠে যে এতদিন তুমি এই তরলটা জাস্টিনকে খাওয়াতে, তাই না? তো এটা যদি এতই ভালো হয় এবং এটার জন্য যদি জাস্টিনের দাদা ফিরে আসতে পারে তাহলে তুমিও খাও, তাহলে তোমারও কোনো মৃত আত্মীয় হয়তো ফিরে আসবে। এবার প্রিস্টলু তো কিছুতেই সেটা খেতে চাইছিল না এবং সিয়েনা তখনই তার থাইতে ছুরি ঢুকিয়ে দেয় যে তাহলে আগে তুমি আমাকে জাস্টিনের অ্যান্টিডোটটা দাও তারপর। এবং প্রিস্টলু ভয় পেয়ে একটা কৌটো বার করে দেয় যাতে একটা ওষুধ ছিল, মানে যেটা কিনা জাস্টিনের ওই পয়জনের অ্যান্টিডোট ছিল। জাস্টিন সঙ্গে সঙ্গে অ্যান্টিডোটটা খেয়ে নেয়, কিন্তু এইটা খাওয়ার সাথে সাথে জাস্টিনের অবস্থা আরও খারাপ হয়ে যায়। তার মুখ থেকেই আরোই রক্ত উঠতে সাহায্য করে, কারণ এটা কোনো অ্যান্টিডোট ছিল না, এটা জাস্টিনের পয়জনটাকে আরও ওয়ার্স করে দেয়। প্রিস্টলু বলে ওঠে যে তুমি কি ভেবেছো আমি যদি মরে যাই তাহলে তোমাকে আমি বাঁচতে দেব? আমি খুব ভালো করেই জানি যে তোমরা এমনিও আমাকে বাঁচিয়ে রাখবে না। এবং সিয়েনা তো তখনই প্রিস্টলুকে সেখানেই হত্যা করে। আমরা দেখতে পাই যে জাস্টিনের অবস্থাও তো খুবই খারাপ হয়ে গেছিল। সিয়েনা তাড়াতাড়ি জাস্টিনকে নিয়ে ঘরে চলে যায়। এবার রাতের বেলা হেনরি সেখানে ফিরে আসে, মানে যেই জায়গাটা এইসব রিচুয়াল হচ্ছিল সেই জায়গাটায়, এবং হেনরি সেখানে প্রিস্টলুকে মৃত অবস্থায় দেখে। হেনরি ভালো করেই বুঝতে পারে যে পুরোটা সিয়েনা এবং জাস্টিনই করেছে, আর লুকিয়ে লুকিয়ে কিছু করা যাবে না, এবার যা করার সোজাসুজি করতে হবে। হেনরি বলে ওঠে যে আমার কাছে যদি জেনারেলের শিল মোহরটা থাকতো তাহলে তো আমি এখনই এই পরিবারের মালিক হয়ে যেতাম, কিন্তু আমার কাছে ওই শিল মোহরটা নেই, তাই যতক্ষণ না জাস্টিন মরছে ততক্ষণ আমায় অপেক্ষা করতে হবে। এবার আমরা অপরদিকে জাস্টিন, সিয়েনা এবং এলেনরকে দেখতে পাই এবং এলেনর তো বলে ওঠে যে ওই মিলিটারি শিলমোহরটার জন্যই কিন্তু হেনরি এমন করছে, ও যদি ওটা খুঁজে পেয়ে যায় তাহলে হয়তো ও আর জাস্টিনকে কিছু করবে না, কিন্তু ওটা জুলিয়াস কোথায় লুকিয়ে রেখেছিল কেউ জানে না, মানে জুলিয়াসই সেটা সেফ কোনো জায়গায় লুকিয়ে রেখেছিল। সিয়েনা বলে ওঠে যে আমি আমার বাড়িতে একটা চিঠি পাঠাই, সিয়েনার বাড়ির লোকেরাও মহারাজের মন্ত্রী পরিষদেরই একটা অংশ ছিল, তাই তারা এই বিষয়ে জানলেও জানতে পারে। সিয়েনা তার বাড়িতে চিঠি পাঠায়, কিন্তু সেই চিঠির রিপ্লাই নিয়ে আসে আঙ্কেল হেনরি। আঙ্কেল হেনরি বলে ওঠে যে এই চিঠিটা তোমরা চাইছো তাই না, কিন্তু তোমরা কখনোই আর এই চিঠি পাবে না, তুমিও কিছুদিনের মধ্যেই তোমার দাদা আর তোমার বাবার মতোই স্বর্গে যাবে, আর তখন আমি সবাইকে বলবো যে তুমি তোমার বাবা দাদার দুঃখে নিজের প্রাণ নিয়ে নিয়েছো। এত বছর ধরে আমি এই পরিবারে উপপত্নী সন্তান হিসেবে অনেক অপমান সহ্য করেছি, কিন্তু আর না, তুমি মরলে আমি হব এই বাড়ির একমাত্র বংশধর, একমাত্র মালিক। আমরা দেখতে পাই যে আস্তে আস্তে জাস্টিনের অবস্থা খুবই খারাপ হচ্ছিল এবং সিয়েনা তো তার খুবই খেয়াল রাখছিল। এবার এরকমই একদিন জাস্টিন একটু ভালো ফিল করছিল এবং সে সেদিন তীর ধনুক প্র্যাকটিস করছিল এবং সে তো সিয়েনাকেও শেখায় যে কিভাবে তীর ছুঁড়তে হয়। সিয়েনা তখনই তাকে জিজ্ঞাসা করে যে এবার সত্যি করে বলো তো, ওই দিন তুমি কি আমার প্রাণ বাঁচিয়েছিলে?
এবং জাস্টিন জানায় যে হ্যাঁ, সিয়েনা যখন ছোট ছিল তার প্রাণ জাস্টিনই বাঁচিয়েছিল। সে আসলে জুলিয়াসের ছদ্মবেশ ধরে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছিল এবং তখনই সে সিয়েনাকে বাঁচিয়েছিল। সিয়েনা বলে ওঠে যে তার মানে 8 বছর আগে আমি যাকে মনে মনে পছন্দ করেছিলাম, মানে আমার সেই ক্রাশ আসলে তুমি। এবং তারা তো একে অপরকে কিস করে। এই দৃশ্যটা এলেনর দেখতে পায় এবং এলেনর এই দৃশ্য দেখে খুবই খুশি হয় যে এরা দুজন একে অপরকে কতটা ভালোবাসে। এবং এলেনর ঠিক করে যে এবার যা করার সেই করবে। আমরা দেখতে পাই এলেনর সোজা আঙ্কেল হেনরির সাথে দেখা করতে আসে। এলেনর বলে ওঠে যে তোমার যে জিনিসটা চাই সেটা আমি তোমাকে দেব, কিন্তু তার বদলে আমারও একটা জিনিস চাই, জাস্টিনের অ্যান্টিডোট। এলেনর হেনরিকে সেই শিলমোহরটা দেয়। এবার হেনরি তার বদলে এলেনরকে জাস্টিনের যে অ্যান্টিডোট ছিল সেটা দেয় এবং আমরা দেখতে পাই যে সেটা একটা বিছে টাইপের ছিল। আসলে জাস্টিনের মধ্যে যে পয়জনটা ছিল সেটা কোনো সাধারণ পয়জন ছিল না, সেটা বলা যায় একটা গু ওয়ার্ম বা গু পয়জন ছিল। এবং এই ওয়ার্মটাকে মারার জন্য তারই একটা অপর ওয়ার্ম দরকার এবং এই ওয়ার্মটাকে অ্যাক্টিভেট করার জন্য জাস্টিনের সাথে রক্ত সম্পর্কের কারুর হৃদয়ের রক্ত দরকার। এবার এলেনর তো তখনই সেই পোকাটা নিয়ে সেখান থেকে চলে যায়। ওদিকে আমরা হেনরিকে দেখতে পাই যে তো খুবই খুশি ছিল যে এখন তো আর জাস্টিনের মৃত্যু অবধি অপেক্ষাও করতে হবে না, এখন সে সোজা জিয়াং পরিবারের একমাত্র বংশধর, একমাত্র মালিক হতে পারবে। অপরদিকে আমরা এলেনরকে দেখতে পাই এবং আমরা দেখতে পাই যে এলেনর একটা ছুরি নিয়ে নিজের বুকে ঢুকিয়ে দেয়, কারণ এলেনর তো ছোট থেকে তার ছেলেকে অনেক ইগনোর করেছে, তাই সে নিজের প্রাণ দিয়েই তার ছেলের প্রাণ বাঁচানোর সিদ্ধান্ত নেয়। এলেনর নিজের হৃদয়ের রক্ত দিয়ে ওই পোকাটাকে অ্যাক্টিভেট করে এবং সেটার সাহায্যে জাস্টিনকে সে সুস্থ করে তোলে। এই ঘটনার ফলে এলেনরের সেখানেই মৃত্যু হয়। আমরা দেখতে পাই যে জাস্টিনের তো ওই পয়জন কেটে গেছিল, কিন্তু জাস্টিন তার মা, বাবা, দাদা একে একে সকলকেই হারিয়েছিল এবং এই জন্য সে প্রচণ্ডই দুঃখে ছিল। সিয়েনা তাকে সান্ত্বনা দেয় যে এইভাবে ভেঙে পড়লে চলবে না, তোমার মা, দাদা, বাবা প্রত্যেকেই বলতে গেলে নিজেদের স্যাক্রিফাইস করেছে, তাই তাদের স্যাক্রিফাইসের বদলা তোমাকেই নিতে হবে। এই হেনরিকে আমাদের একসাথে খতম করতে হবে। এবার এলেনর যে শিলমোহরটা হেনরিকে দিয়েছিল সেটা আদেও আসল শিলমোহর ছিল না, কারণ এলেনর তো নিজেই জানতো না যে সেটা কোথায় লুকানো রয়েছে। এলেনর নকল একটা শিলমোহর দিয়ে হেনরিকে বোকা বানিয়েছিল। এবার জাস্টিন আর সিয়েনা এটাই আলোচনা করছিল যে আসলটা কোথায় থাকতে পারে এবং তখনই জাস্টিনের জুলিয়াসের বলা একটা কথা মনে পড়ে যায়। ছোটবেলায় একবার তারা যখন খেলা করছিল তখন জুলিয়াস জাস্টিনকে বলেছিল যে তুমি কখনো মন খারাপ করবে না, আমি সব সময় তোমার পাশে আছি, আর যদি আমি কখনো না থাকি তাহলে তুমি অ্যানসেস্ট্রাল হলে যাবে, সেখানে আমাদের পূর্বপুরুষদের আশীর্বাদ তোমাকে আবারও চাঙ্গা করে তুলবে। এবার জাস্টিনের তখনই মনে হয় যে তাহলে কি এই শিলমোহরটা ওখানেই লুকানো আছে এবং জাস্টিন সঙ্গে সঙ্গে অ্যানসেস্ট্রাল হলে যায়। আমরা দেখতে পাই জাস্টিনের সন্দেহ একদম ঠিক ছিল এবং সেখানেই শিলমোহরটা লুকানো ছিল। সিয়েনা বলে ওঠে যে তাহলে তুমি এক্ষুনি এই শিলমোহর নিয়ে সেনা ঘাঁটিতে চলে যাও এবং সেখান থেকে জিয়াং বংশের যে সৈন্যরা আছে তাদের নিয়ে আসো। জাস্টিন বলে যে না, আমি যদি এখন এই মহল থেকে বেরোই তাহলে হেনরি সন্দেহ করবে, হেনরি তো আমাদের ওপর লোক লাগিয়েই রেখেছে, তাই তুমি এটা নিয়ে যাও। এবার জাস্টিন এমন নাটক করে যেন সিয়েনার সাথে সে ছাড়াছাড়ি করে দিল, সিয়েনাকে সে বাড়ি থেকে তাড়িয়ে দিল। সিয়েনা তো সেরকমই অভিনয় করে বাড়ি থেকে বেরিয়ে যায়। ওদিকে হেনরির তো আর তর্স হয় না, কারণ সে তো এখন বাড়ির মালিক হয়েই গেছে, আর জাস্টিনকে বাঁচিয়ে রেখে কী লাভ, তাই সে নিজের সেনাবাহিনী নিয়ে জাস্টিনকে হত্যা করতে চলে আসে। একদিকে সে এবং তার সেনাবাহিনী, অপরদিকে কেবল মাত্র জাস্টিন। জাস্টিন বলে ওঠে যে তোমরা এখানে যে সমস্ত সেনারা এসেছো তারা সকলেই আমার দাদার সাথে, আমার বাবার সাথে কাজ করেছো, তোমাদের মধ্যে কি এতটুকু লয়ালিটি নেই, এতটুকু কৃতজ্ঞতা নেই যে তোমরা আজ এই বিশ্বাসঘাতকটার সাথে যুক্ত হয়েছো? এবার এই সব কথায় কিছু সৈন্য তো প্রভাবিত হয় এবং তারা একে একে জাস্টিনের দিকে আসতে শুরু করে যে সত্যি আমি যখন যুদ্ধক্ষেত্রে মরতে বসেছিলাম তখন জুলিয়াস আমার প্রাণ বাঁচিয়েছিল, কিংবা আমার পরিবারের যখন বিপদ হয়েছিল তখন জুলিয়াসের বাবা আমাদের সাহায্য করেছিল। এবার জাস্টিনের দিকে কিছু সৈন্য থাকে এবং আঙ্কেল হেনরির দিকে কিছু সৈন্য থাকে এবং তাদের দুই দলের মধ্যে লড়াই লেগে যায়। জাস্টিনও একা হাতে একাধিক সৈন্য সামলাচ্ছিল এবং তখনই আঙ্কেল হেনরির ধনুক তুলে ধরে এবং সোজা তার তীর জাস্টিনের দিকে চালায়। আমরা দেখতে পাই জাস্টিনের বুকে তো তীর গেঁথেই গেছিল, কিন্তু সেই অবস্থাতেও
হলেও জাস্টিন তার লড়াই চালিয়ে যায়, কারণ তার মধ্যে এখন প্রতিশোধের আগুন জ্বলছিল। তার বাবার মৃত্যু, তার দাদার মৃত্যুর প্রতিশোধ। এবার একে একে জাস্টিনের দিকে সৈন্যরা মরতে থাকে, কারণ হেনরির দিকে বেশি সৈন্য ছিল। হেনরি বলে ওঠে যে, জাস্টিন, তুমি তোমার দাদার মতো মনে হয় অতটাও পারদর্শী না। আর তাছাড়া তোমার দাদাকে আর বাবাকে যখন মারতে পেরেছি, তখন তুমি আর কোন ছাড়। জাস্টিন বলে ওঠে যে, তুমি যাই করে নাও না কেন, কখনোই তুমি আমার বাবা বা আমার দাদার জায়গা সেই যোগ্যতা পেতে পারবে না। আমি যদি আজকে রক্তে স্নানও করে যেতে হয় আমি করব, কিন্তু আমি শেষ মুহূর্ত অবধি লড়াই চালিয়ে যাব। এবার হেনরি তো তখনই তলোয়ার তুলে নেয় এবং সেটা দিয়ে জাস্টিনকে মারতে যায়, কিন্তু তখনই তার হাতে একটা তীর এসে লাগে, যেটা ছিল সিয়েনার ছোড়া তীর। এবং আমরা দেখতে পাই সিয়েনা ততক্ষণে জাস্টিনের পরিবারের সৈনিকদের নিয়ে চলে এসেছিল, কারণ সিয়েনার কাছে ছিল আসল শিলমোহরটা এবং হেনরির কাছে যেটা ছিল সেটা তো নকল ছিল। এবং হেনরি তো সত্যিটা জানার পর একদমই পাগল হয়ে যায়। সিয়েনা বলে ওঠে যে, ওকে আমরা মৃত্যুদণ্ড দেব না, আমি চাই ও বেঁচে থাকুক আর দেখুক যে ও জেলে পড়ছে আর আমাদের পরিবার কত হ্যাপিলি রয়েছে, এইটাই হবে ওর সবচেয়ে বড় শাস্তি। এবার আমরা দেখতে পাই যে জেনারেল জুলিয়াস মানে জাস্টিনের দাদা তো মারা গেছিল, তাই সেই জায়গায় জেনারেল পদে জাস্টিনই যোগদান করে এবং জাস্টিন আর সিয়েনা খুব সুন্দর একটা বিবাহিত জীবন কাটায়, যেখানে আর তাদের সংসারে কোনো জটিলতা বা কোনো রহস্য এই ধরনের কোনো প্যাঁচই ছিল না। এবং এখানেই আমাদের এই গল্পটা শেষ হয়। তো তোমাদের এই পেঁচালো গল্পটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা যদি সিয়েনার জায়গায় হতে তাহলে হেনরিকে কি শাস্তি দিতে সেটা কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলো না। ড্রামাটা ভালো লাগলে এক্ষুনি লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। এই চ্যানেলে আমি তোমাদের জন্য অনেক চাইনিজ ড্রামা এক্সপ্লেন করে থাকি, তাই তোমরা চটপট সাবস্ক্রাইব করে এক্ষুনি নোটিফিকেশন বাটনে ক্লিক করে দাও, নাহলে কিন্তু নতুন নতুন ড্রামা মিস হয়ে যাবে। দেখা হবে পরের ভিডিওতে।